200টা কোশ্চেন হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 75 মার্কস শুধুমাত্র হিস্ট্রি আর জিওগ্রাফি জুড়ে রয়েছে, যার মধ্যে হিস্ট্রি একাই 50। বুঝতে পারছো ঠিক কতটা গুরুত্বপূর্ণ জায়গা। যাই হোক, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আর যেটা বলার যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস কিন্তু কোনোভাবে শেয়ার করা হবে না, তা কিন্তু ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হবে, ইন্ডিভিজুয়ালি সিক্রেট কোডের মাধ্যমে শেয়ার করা হবে, এটা খেয়াল রেখো। ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন করব এবং তোমাদের সাথে একটা সিক্রেট কোড শেয়ার করে দেবো। একটু ওয়েট করে যাচ্ছি, স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দিচ্ছি। আর নেক্সট যেটা বলার যে তোমার এটা যেটা রয়েছে, রুটিন যেটা রয়েছে সেটা তো অলরেডি তোমরা জানো যে আগামীকাল বা তারপর কি কি ক্লাস রয়েছে বা কি রয়েছে। সায়েন্সের ক্ষেত্রে আমি জানিয়েছি যে দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে বায়ো সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের জন্য। এই সেশনের মধ্যে শুধুমাত্র বায়ো সায়েন্সের ক্লাসটাই রয়েছে, মানে যেগুলোর ক্ষেত্রে একেবারে না করলে নয় সেরকম টাইপেরই একটা ক্লাসগুলোকেই কিন্তু রাখা রয়েছে। স্যার জয়েন করে গেছেন, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে অবশ্যই অ্যাক্টিভ থাকো, ক্লাসটা সম্পূর্ণ মন দিয়ে শোনো। 1.5 ঘন্টা ক্লাস রয়েছে এবং যেখানে যা অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপ্রয়োজনীয় মেসেজ করার দরকার নেই, সেক্ষেত্রে যারা ডিজার্ভিং এর তাদের কিন্তু অসুবিধা হয়। তো এটা সবার কাছে রিকোয়েস্ট হলো একটু মন দিয়ে ক্লাসটা শোনো, ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ হিস্ট্রি প্রত্যেকের জন্য বলছি, ডাব্লিউবিসিএস যদি তোমার টার্গেট হয় বা এই রিলেটেড যা পরীক্ষা রয়েছে সেখানে হিস্ট্রি অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব সময়ের জন্য। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যালো। তো আমরা ক্লাস শুরু করছি। তো ক্লাস শুরু করে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু আমি হিস্ট্রি পড়াবো। এবার তোমরা প্রত্যেকেই জানো যে ডাব্লিউবিসিএস এ ইতিহাসের গুরুত্ব কতটা, এবং স্পেশালি যদি প্রিলিমস এর কথা আমরা বলি, প্রিলিমসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে ইতিহাসে হিস্ট্রিতে হচ্ছে মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি দুটো মিলে কিন্তু টোটাল 50 মার্কস থাকবে। অন্যান্য সাবজেক্ট গুলো 25 করে থাকবে, কিন্তু ইতিহাস কিন্তু থাকবে হচ্ছে 50 মার্কস। সুতরাং ইতিহাসে একটা আলাদা গুরুত্ব আছে প্রিলিমস এর ক্ষেত্রে স্পেশালি। আর যদি মেইনস এর কথা বলি আমরা, তো মেইনসে প্রত্যেকটা সাবজেক্টই 100 করে আছে। হিস্ট্রি 100, জিওগ্রাফি 100, পলিটি 100, ইকোনমি 100, ম্যাথ 100, জিএ 100। কিন্তু প্রিলিমসে কিন্তু একটু অ্যাডভান্টেজ পাওয়া যায় ইতিহাসের ক্ষেত্রে। ওকে, এবার ক্লাসটা কিভাবে হবে এবং ক্লাসের যা যা নোটস তোমরা কিভাবে পাবে। দেখো, ক্লাস হওয়ার পর তোমাদের যে গ্রুপ রয়েছে সেখানে তোমাদের কিন্তু দুটো স্টাডি ইউনিটের মানে দুটো ল্যাঙ্গুয়েজে পাবে। একটা হচ্ছে ইংরেজি ভাষায় পাবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দুটো ভাষাতেই পাবে।
এবং এই ক্লাসটা সম্পূর্ণ কিন্তু ডাব্লিউবিসিএস মেইনস ওরিয়েন্টেডই হবে, মানে এমন না যে তোমরা প্রিলিমস করলে এই ক্লাসটা কিন্তু প্রিলিমস স্পেশাল না, এটা ওভারঅল ডাব্লিউবিসিএস কে টার্গেট করে ক্লাস। এবং আমি আমার ইতিহাস সাবজেক্টটাকে তোমাদের এমন ভাবেই তৈরি করবো যাতে আমি যা করাবো যেই চ্যাপ্টার থেকে এর বাইরে কোনো কোশ্চেন থাকতেই পারে না, এইভাবে ক্লাসটা হবে। ওকে, তো চলো আজকে ক্লাসে প্রথমে আমরা ইতিহাসের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো যারা কম বেশি পড়াশোনা করছো, ঠিক আছে, তাও তোমাদের একটু জানাবো সিলেবাসটা, এবং তারপরে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, চলো শুরু করছি। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। দেখো এবার ইতিহাসের আমরা মূলত জানি ইতিহাস মূলত তিনটে পার্ট রয়েছে, এনসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভিয়াল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া। এবার ব্যাপারটা হলো রিসেন্ট কয়েক বছর ট্রেন্ড দেখা যাচ্ছে যে সেটা প্রিলিমস হোক বা মেইনস হোক, যেখানে মডার্ন ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন আসছে। ঠিক আছে, তুমি লাস্ট 2018 মানে 17 মানে মেন্সের যদি কথা বলি, মেন্সের কথা 18, 19, 20, 21, 22 যে 18 থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকবারই দেখবে মেন্সে মডার্ন ইন্ডিয়া থেকে বেশি কোশ্চেন আসছে দেন এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি। ওকে, আর সেই একই ধারা রয়েছে প্রিলিমসেও। টোটাল 50 মার্কস দেখা যাচ্ছে যে 35+ বা তারও বেশি কিন্তু দেখা যাচ্ছে মডার্ন ইন্ডিয়া থেকে। এনসিয়েন্ট বা মেডিভেল থেকে দু একটা কোশ্চেন দেয়, তার মানে কি আমরা পড়বো না? অবশ্যই পড়বো, কারণ ধরো নেক্সট ইয়ার দিতেই পারে বেশি কোশ্চেন, সুতরাং ওইভাবে আমরা ইকুয়ালি পড়বো, কিন্তু মডার্ন ইন্ডিয়াটাকে বেশি জোর দেবো। কারণ রিসেন্টলি শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, সমস্ত পরীক্ষাতে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল হোক বা স্টেট হোক, মডার্ন ইন্ডিয়াকে তারা বেশি গুরুত্ব দিচ্ছে প্রাচীন এবং মধ্য ভারতের তুলনায়। ওকে, তো এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, যেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে প্রি হিস্টোরিক ইন্ডিয়া, প্রাচীন ভারতের ইতিহাস বা প্রাগ ঐতিহাসিক ইতিহাস। এবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন খুবই কম থাকে এখান থেকে। এখানে কিছু কিছু বিষয় আমাদের জানতে হবে, যেমন সভ্যতার বিবর্তনটা কিভাবে হলো, কিভাবে মানব সভ্যতার সূচনা হলো সেটা আমরা দেখব। যেমন ধরো অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স, হোমো সাপিয়েন্স, এই যে নিয়ান্থ্রিডাল ম্যান, এই যে কিভাবে মানুষের উদ্ভব হলো। দেখে আমাদের বেঙ্গলের যে বইগুলো রয়েছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 এর যদি বই তুমি দেখো, তুমি যদি 6 এর স্টুডেন্টদের তোমার ভাই বোন থাকে বা তুমি 6 স্টুডেন্ট ক্লাস পড়াও, দেখবে ইতিহাসে সেখানে মানুষের ভাগ করা হয়েছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স, এই 4টে ভাগ করা হয়েছে। কিন্তু এনসিইআরটির বইতে আবার ভাগ করা রয়েছে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নানথ্রিডাল, তারপরে হোমো সাপিয়েন্স। কিন্তু আবার মডার্ন গবেষণা বলছে যে হোমো সাপিয়েন্স এর আগে আরেকটা শ্রেণী পাওয়া যায় যাকে বলা হয় হোমো সাপিয়েন্স বলা হয়। এরকম বিভিন্ন ভাগ আছে, সব আমরা পড়বো। কিভাবে সভ্যতার সূচনা হলো, প্রাগৈতিহাসিক যুগ কি, মধ্যযুগের বা মেসোলিথিক ইন্ডিয়া বা মধ্যযুগের ইতিহাস, মধ্যযুগ বলি সরি, প্রাগৈতিহাসিক যুগ, তারপর হচ্ছে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগের কিভাবে সূচনা হলো, কিভাবে মানুষ শুরু হয়েছিল, তারা পাথরের ব্যবহার জানতো, সেই পাথরের ব্যবহার থেকে কিভাবে মানুষ ধাতুর ব্যবহার শেখে, সমস্ত বিষয় আমরা পড়বো কিন্তু এখানে। ওকে, নেক্সট চ্যাপ্টার আসবে আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আর এই যে চ্যাপ্টার গুলো বলছি এখানে হয়তো ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তোমরা নোটস পাবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই পাবে। তার কারণ হচ্ছে মেইনস তো অবশ্যই আমরা জানি ইংরেজিতে হয়, আমাদের ইংরেজিতেই পড়া উচিত আমাদের, কিন্তু প্রিলিমস বাংলা হয়, অনেকে বাংলাতে বেশি কমফোর্টেবল পড়তে, তাদের জন্য কিন্তু তাদের কথা ভেবেই তোমাদের কিন্তু দুটোই মেটেরিয়াল প্রোভাইড করা হবে তোমাদের। ওকে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে আমরা কিন্তু সমস্ত বিষয় দেখো, কিভাবে সভ্যতার সূচনা হলো, তারপরে হচ্ছে ধরো কিভাবে তখনকার দিনে কিরকম সমাজ ব্যবস্থা ছিল, কিভাবে টাউন প্ল্যানিং ছিল, তাদের ইকোনমি কি ছিল। যেমন বলা হয় যে ইন্ডাস ভ্যালি ইকোনমি কিন্তু নির্ভর করে টোটাল কিন্তু তাদের ছিল কৃষিকাজ, ছিল তাদের এগ্রিকালচারের কৃষিকাজ ছিল তাদের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল। ওকে, এছাড়া লোথাল থেকে শুরু করে রোপার, চানউদারো, কালীবঙ্গার, এগুলো সম্বন্ধে পড়বো। তো আজকের সিলেবাস সম্বন্ধে আলোচনা করার পর তোমাদের আজকে আমি কিন্তু ইন্ডাস ভ্যালি থেকে শুরু করবো। ওকে,
তারপরে নেক্সট চ্যাপ্টার আছে বৈদিক এজ। বৈদিক এজের সময়কাল, এক মিনিট, বৈদিক এজের সময়কাল হচ্ছে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে বৈদিক যুগের সময়কাল। ওকে, এই বৈদিক যুগের সময়কালে আমরা কিভাবে আর্যরা ভারতবর্ষে আসলো, আর্যরা কি আসলেই ভারতীয় নাকি ভারতীয় না, এই নিয়ে বিভিন্ন বিতর্কের রয়েছে। বিভিন্ন বৈদিক সাহিত্য পড়বো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তারপর হচ্ছে আরণ্যক, উপনিষদ, তারপর হচ্ছে বেদান্ত, তারপরে হচ্ছে বেদাঙ্গ ইত্যাদি, রামায়ণ, মহাভারত ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো পড়বো। কিভাবে ঋগ্বেদ যুগে সমাজ ব্যবস্থা ছিল, রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কিরকম চেঞ্জেস আসে এগুলো সম্পর্কে দেখবো। তারপরে আবার একদম শেষের দিকে যখন ব্রাহ্মণদের অত্যাচারে, ব্রাহ্মণদের সাধারণ মানুষের উপর চরম বিভিন্ন ধরনের কর চাপিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের অত্যাচার করা, তার থেকে কিভাবে মানুষ মুক্তি পেয়ে কিভাবে অন্যান্য ধর্ম গ্রহণ করলো, এবং এই সময় বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের উত্থান হলো। ঠিক আছে, অপরদিকে রাইস অফ মগধ, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। রাইস অফ মগধ, রাইস অফ মগধে কিভাবে একটা সাম্রাজ্য গড়ে উঠলো। রাইস অফ মগধ বা 16টি ছিল মহাজনপদ, এই 16টি মহাজনপদকে কেন্দ্র করে ভারতের রাজনীতি চলতো। ওকে, এই 16টি মহাজনপদের মধ্যে প্রত্যেককে পরাজিত করে শেষ পর্যন্ত মগধ হচ্ছে সব থেকে শক্তিশালী হয়ে ওঠে। এবার মগধের কয়েকটা উল্লেখযোগ্য বংশ ছিল। এক হচ্ছে হর্ষাঙ্গ বংশ, শিশুনাগ বংশ, তারপর হচ্ছে নন্দ বংশ ছিল, বিম্বিসার, অজাতশত্রু, মহাপদ্ম, নন্দ, এদের সম্বন্ধে একদম ইন ডিটেলস বলবো। দেখো আমার নোটস গুলো এতটাই ডিটেলস থাকবে, তোমাদের যারা সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট তাদের কাছে প্রত্যেকের কাছে হয়তো বই থাকবে, মানে বই আছে হয়তো তোমাদের, যারা তোমার টার্গেট যাদের WBCS তাদের কিন্তু নিশ্চয়ই ইতিহাসের জন্য পুনাম দালাল ধাইয়া বা মডার্ন ইন্ডিয়ার জন্য বিভিন্ন ধরনের বই রয়েছে, স্পেকট্রাম বা বিভিন্ন বই রয়েছে। সেই সমস্ত বইয়ে যা ইনফরমেশন নেই তার থেকে কিন্তু প্রচুর হিউজ ইনফরমেশন পাওয়া হবে আমার নোটসে। ওকে, সেইভাবেই নোটসটা রেডি করা হয়েছে যাতে তোমাদের একদম মেইনস কভার হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। ওকে, যেমন জাস্ট বললাম ধরো বিম্বিসার সম্বন্ধে। এবার বিম্বিসার সম্বন্ধে তোমরা বিভিন্ন বইতে যা নোটস পাবে, যখন তোমরা অ্যাডমিশন নেবে দেখতেই পারবে বিম্বিসার সম্বন্ধে তোমাদের পুনমদাল ভাইয়াদের যা নোটস আছে, তোমার যদি আমার নোটসটা দেখবে, মানে যখন অ্যাডমিশন নেবে তখন দেখতে হবে যে অনেক এর ডবল ইনফরমেশন দেওয়া, যেগুলো কিন্তু পুনমদাল ভাইয়াতে নেই। ঠিক আছে, পুনমদাল ভাইয়া তো WBCS বা UPSC অ্যাসপিরেন্ট তো পড়ে, তাই না, পুনমদাল ভাইয়া, সেখান থেকে আরো বেশি ডিটেলস এ নোট পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে মৌরিয়ান এম্পায়ার। মৌর্যদের পর নন্দদের পতন ঘটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কি করে, মৌর্য বংশ স্থাপন করে চাণক্যের সহায়তায়। এই ঘটনার উল্লেখ পাই আমরা বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে উল্লেখ পাই। কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্য সারা ভারতবর্ষকে নিজের সাম্রাজ্যের অধীনে করেছিল। উত্তর পশ্চিমে হিন্দুকুশ পর্বতমালা থেকে দক্ষিণে মাদ্রাজের তিনেবেলি জেলা, পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর, টোটাল ছিল মৌর্যদের সাম্রাজ্য। ওকে, এই সমগ্র ভারতবর্ষে তারা কিন্তু মৌর্যরা তারা রাজত্ব করেছিল। এরপরে আসে বিন্দুসার আসবে, বিন্দুসারের পর তার পুত্র অশোকের পরবর্তীকালে এই বংশের পতন শুরু হয়। সেই সমগ্র বিষয় কিন্তু আমরা এই সমস্ত চ্যাপ্টারে পড়বো। দেখো মৌর্যদের পতনের পর ভারতের অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে সারা ভারতবর্ষকে কন্ট্রোল করার মতো কোনো একটা একক বংশ ছিল না। তাই এই সুযোগে কি হয়, এই সুযোগে একাধিক বিদেশি জাতি তারা কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে। ওকে, এই সুযোগে কিন্তু একাধিক বিদেশি জাতি ভারতবর্ষ আক্রমণ করে, যেমন ইন্দো গ্রিক, শক, পার্সিয়ান, কুষাণ ইত্যাদি ভারতবর্ষ আক্রমণ করে। অপরদিকে দক্ষিণ ভারতে এই সময় ছিল সাতবাহনরা ছিল, এবং পশ্চিমে যেমন হচ্ছে পশ্চিম বলছি, যেমন মগধে ছিল শুঙ্গ বংশ, অপরদিকে ওড়িশায় ছিল কলিঙ্গ বংশ। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বংশ কিন্তু সারা মৌর্যদের পরবর্তীকালে ছিল, কারণ কোনো একক বংশ সারা ভারতবর্ষকে কন্ট্রোল করতে পারেনি লাইক মৌর্যদের মতো। ওকে, তাই মৌর্যদের পরবর্তীকালে এই অবস্থা থেকে ভারতকে পরিত্রাণ দেয় কারা, গুপ্তরা। ওকে, গুপ্ত বংশের রাজা প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে একটা স্বাধীন বংশ স্থাপন করে। তার আগে তার পিতা শ্রীগুপ্ত গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিল, পিতা বলছি, তার দাদু গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেছিল শ্রীগুপ্ত, কিন্তু তখন স্বাধীন ছিল না গুপ্তরা এই সময় কুষাণদের অধীনে সামন্ত শাসক ছিল। পরবর্তীকালে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য একটা স্বাধীন বংশ স্থাপন করে। তারই পুত্র সমুদ্রগুপ্ত সেই একজন পরাক্রম শাসক ছিল, যিনি কিন্তু সারা ভারতবর্ষে তাদের আধিপত্য বিস্তার করেছিল গুপ্তরা। ওকে,
এবং গুপ্তদের পরবর্তীকালে আমরা চ্যাপ্টার বলবো যে পোস্ট গুপ্ত, যেখানে হর্ষবর্ধন, একদিকে হর্ষবর্ধন, দক্ষিণে চালুক্য, চোল, পল্লব, রাষ্ট্রকূট, একাধিক বংশ কিন্তু এই সময় পোস্ট মৌরিয়ানের সময় পড়বো আমরা। অপরদিকে হুনরা আক্রমণ করছে, ঠিক আছে। এছাড়া সাউথ ইন্ডিয়া বগাটকরাও ছিল। তো এইরকম বংশ সমগ্র আমরা কিন্তু এনসিয়েন্ট ইন্ডিয়া কমপ্লিট করবো এখানে। তারপরে আমরা শুরু করবো হচ্ছে মেডিভেল ইন্ডিয়া। মেডিভেল ইন্ডিয়াতে আমরা কিভাবে আরবরা 712 খ্রিস্টাব্দে আরবরা ভারতবর্ষ আক্রমণ করছে। এই সময় মুসলিমরা মানে আরবরা এই সিন্ধু অঞ্চল তারা দখল করলো। পরবর্তীকালে আরবদের পরে সুলতান মাহমুদ একাধিকবার ভারত আক্রমণ করে। 17 বার সুলতান মাহমুদ কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে, ভারতবর্ষের বিভিন্ন মন্দিরকে লুণ্ঠন করে এবং বিভিন্ন মূর্তিকে ধ্বংস করে। সুলতান মাহমুদকে বলা হতো বাদশিকান বা মূর্তি ধ্বংসকারী বলা হতো। এগুলো পড়বো আমরা। তারপরে তার সূত্রপাত ধরে আসে হচ্ছে মোহাম্মদ ঘড়ি আসে। মোহাম্মদ ঘড়ির পরে মোহাম্মদ ঘড়ি ভারত জয় করে 1192 সালে তরাইনে দ্বিতীয় যুদ্ধের পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এবং সমগ্র ভারত কিন্তু দখল করে। মানে তিনি দখল করেন, তার পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবক তার দাস, তিনি দিল্লিতে দাস বংশের সূত্রপাত করে, কিন্তু তার রাজধানী দিল্লি ছিল না। কুতুবউদ্দিন আইবকের রাজধানী ছিল হচ্ছে লাহোর, তার রাজধানী ছিল। ওকে, তো এই দিল্লি যে সুলতানি যুগ, এখানে টোটাল 5টা বংশ ছিল। একটা হচ্ছে দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। এই প্রত্যেকটা বংশ সম্বন্ধে কিন্তু আমাদের একদম ডিটেলসে ভালো করে পড়তে হবে। শুধু বংশ না, তাদের অ্যাডমিনিস্ট্রেশন কেমন ছিল, তাদের ইকোনমি কেমন ছিল, তাদের সোসাইটি কেমন ছিল, এগুলো পড়তে হবে। অপরদিকে ভক্তির মুভমেন্ট, ভক্তিবাদ সুফিবাদ পড়বো আমরা। এবং এর পরবর্তীকালে যখন দিল্লির সুলতানি সাম্রাজ্য ছিল, অপরদিকে বাংলায় স্বাধীনভাবে শাসন করতো কিছু কিছু বংশ রয়েছে, যেমন হচ্ছে হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ ছিল, ঠিক আছে। তো এদের সম্বন্ধে আমাদের পড়তে হবে। অপরদিকে কাশ্মীরে ছিল জয়নুল আবেদিন ছিল। এরকম অনেক তারা কিন্তু স্বাধীনভাবে তারা কাজ করছিল। যেমন সাউথ ইন্ডিয়া ছিল বিজয়নগর বাহমনি সাম্রাজ্য ছিল। তো এদের সম্বন্ধে আমাদের পড়তে হবে। তারপর আছে মুঘল যুগ শুরু হয়ে গেল বাবর থেকে ঔরঙ্গজেব, একদম ডিটেলসে ভালো করে পড়তে হবে। তাদের শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের অর্থনীতি কেমন ছিল, ভালো করে পড়বো আমরা। ওকে, আবার মুঘলদের পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। যেহেতু মুঘল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুর পরে কিন্তু মুঘলরা দুর্বল হয়ে পড়ে এবং তারপরে কিন্তু একাধিক স্বাধীন রাজবংশের উত্থান ঘটে। যেমন বাংলায় মুর্শিদ কুলি খাঁ বাংলা স্বাধীন নবাব স্থাপন করেন। হায়দ্রাবাদে হচ্ছে নিজামরা স্বাধীন শাসক স্থাপন করেন। অযোধ্যায় যে নিজাম ছিল সে স্বাধীন সাম্রাজ্য স্থাপন করেন। অপরদিকে সাউথ ইন্ডিয়াতে টিপু সুলতানের নেতৃত্বে বা টিপু সুলতানের পিতা হায়দার আলীর নেতৃত্বে স্বাধীন বংশের সৃষ্টি হয়। অপরদিকে পশ্চিম ভারতে মারাঠারা, ঠিক আছে, স্বাধীনভাবে তারা কাজ করতে শুরু করে। অপরদিকে শিখরা সবসময়, যতদিন শিখরা কিন্তু সবসময় মোগলদের বিরুদ্ধে কিন্তু লড়াই চালিয়ে গেছে। তো এগুলো সম্বন্ধে আমরা পড়বো, প্রচুর ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। রাজপুত যে রাজা ছিল, চৌহান বংশ, আজমির, চিতোর, মেওয়ার, এগুলো সম্বন্ধে প্রচুর পড়বো। ওকে, নেক্সট হচ্ছে মডার্ন ইন্ডিয়া। এই চ্যাপ্টারটা একদম ভালো করে আমাদের পড়তে হবে, যেখান থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন কিন্তু মডার্ন ইন্ডিয়া থেকে দেবে তোমাদের। ওকে, এবং আমরা পড়বো হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপীয়রা কিভাবে ভারতবর্ষ তারা দখল করবে। ওকে, এবার দেখো আর একটা কথা বলে রাখি, তোমরা যারা টার্গেট নিয়েছো WBCS 2024, তাদের জন্য সুযোগ হচ্ছে সুবর্ণ, সেটা হচ্ছে তোমরা কিন্তু একই সাথে 2024 পাচ্ছ, আবার 25ও কিন্তু বেরোবে, কারণ 25-এ কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। তো 2025টাও বেরোবে, ঠিক আছে। মানে তোমরা যদি একবার ভালো করে প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা 24-এ চান্স পাচ্ছ একটা, 2025 সালের জন্য একটা চান্স পাচ্ছ। অপরদিকে দেখো 26 পড়ে গেছে, 26 সাথে বেশি দিন আটকে রাখা যাবে না, 26টাও বার করতে হবে পিএসসি কে। সুতরাং তোমরা 26ও কিন্তু পরীক্ষা যাবে, মানে একটা যদি ভালো করে প্রিপারেশন নাও, 3টে সুযোগ পাচ্ছ, 24, 25, 26। এরকম সুযোগ কিন্তু WBCS এর ইতিহাসে কখনো এরকম সুযোগ পাওয়া যায়নি বা কেউ পায়নি আগে। মানে যেখানে পরপর 3টে পরীক্ষা পাওয়া যেতে পারে যদি একবার ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়, ঠিক আছে। সুতরাং ওই প্রিলিমস দিলাম বা প্রিলিমস দিই আগে কেমন হয়, তারপরে তার উপর ভিত্তি করে মেন্স এর প্রিপারেশন নেব, ওই ধরনের কিন্তু ওল্ড মাইন্ডেড রাখা যাবে না। প্রথম থেকেই তোমাকে একদম মেন্স ওরিয়েন্টেড করতে হবে। হাতে আমাদের সময় খুব কম, 60 দিনও বাকি নেই। যদি মার্চ মাসে ধরে নিয়ে আমরা মার্চ মাসের পরীক্ষা হয়, তাহলে কিন্তু আমাদের কাছে 60 দিনও বাকি নেই। সুতরাং অনেকটা চ্যালেঞ্জিং বিষয় তোমাদের জন্য এবং আমাদের জন্য। কিন্তু সিলেবাস শেষ করতে হবে, তোমাদের রিভিশন দিতে হবে, কিন্তু MCQ সলভ করতে হবে। তো এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে।
এরপরে আমরা এখানে কিন্তু আমরা অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, পর্তুগিজরা আসলো, ডাচরা আসলো, ইংলিশ বা ফ্রেঞ্চ আসলো, তারা বিভিন্ন কিন্তু যুদ্ধ করছে। অপরদিকে গভর্নর জেনারেলের সম্বন্ধে পড়তে হবে 1757 থেকে 1757 থেকে একদম 1948 পর্যন্ত যত ভাইসরয় ছিল, যত গভর্নর ছিল। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলবো এটাকে? কারণ এই চ্যাপ্টার ভালো করে পড়লে মডার্ন ইন্ডিয়া থেকে একটা ওভারঅল ধারণা পাওয়া যাবে। কারণ ভারত তো পরাধীন ছিল ব্রিটিশদের কাছে, তাই তো? ব্রিটিশদের যত গভর্নর ছিল, সেই গভর্নরের সময় কি কি কাজ ঘটেছে সেগুলো পড়লে তো এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? নেক্সট হচ্ছে ব্রিটিশরা কি ধরনের পার্মানেন্ট সেটেলমেন্ট চালু করে, রায়তোয়ারি, মহালরি, বিভিন্ন ধরনের সেটেলমেন্ট চালু করে। সোশ্যাল বা রিলিজিয়াস মুভমেন্ট, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, আর্য সমাজ, ব্রহ্ম সমাজ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এদের সম্বন্ধে। এছাড়া ছিল জ্যোতিবা ফুলে, ছিল মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের সৈয়দ আহমেদ খান ছিল, এদের সম্বন্ধে পড়তে হবে। নেক্সট হচ্ছে রিভল্ট, বিভিন্ন রিভল্ট আমরা দেখবো। 1857 এর রিভল্ট, অপরদিকে ট্রাইবাল মুভমেন্ট, এগুলো পড়তে হবে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে আমরা দেখবো হচ্ছে কিভাবে কংগ্রেস প্রতিষ্ঠা হয়, চরমপন্থী, নরমপন্থী, বিপ্লবী আন্দোলন, হোম রুল, গান্ধী এরা। গান্ধী এরা কিন্তু 1920 থেকে একদম 1947 পর্যন্ত গান্ধী এরা চলছে। তারপরে এই সময় আসবে বিভিন্ন কমিউনিস্ট পার্টির সম্বন্ধে পড়তে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের কি অবদান ছিল, ছাত্রদের কি অবদান ছিল, কৃষক বা এদের শ্রমিকদের কি অবদান ছিল, সেগুলো পড়তে হবে। তারপরে বিভিন্ন শ্রমিক সম্প্রদায়ের সম্বন্ধে পড়বো আমরা। সুভাষচন্দ্র বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্বন্ধে পড়তে হবে, পার্টিশন। ওকে, এইভাবে কিন্তু টোটাল, হয়তো তোমাদের মনে হচ্ছে খুব কম সময় আমি সিলেবাস আলোচনা করবো। দেখো, সিলেবাস নিয়ে বেশিক্ষণ আলোচনা করলে তো আমরা মেন বিষয় থেকে বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, তাই না? তাই খুব কম সময়ে তোমাদের ওভারঅল সিলেবাস সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যখন তোমরা ক্লাস হবে, তোমাদের পেইড ব্যাচে ক্লাস হবে, তখন কিন্তু একদম সিলেবাস অনুসারে একদম পরপর ক্লাস হবে, ঠিক আছে? এবং প্রত্যেক ক্লাসে তো আমি প্রথমেই বললাম তোমরা তো নোটস পাবেই, ঠিক আছে? বেঙ্গলি এবং ইংরেজি দুটো ভাষায় নোটস পাবে, যাতে তোমরা খুব কম সময়ে তোমরা একদম সিলেবাস কমপ্লিট করতে পারো। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা ফিরে আসি আজকে আমরা একটা টপিকে। তারা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো। ওকে, চলো। তো আজকে আমরা একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে তো যেটা বললাম যে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করবো। দেখো, আজকে ক্লাসের তোমরা নোটস পেয়ে যাবে। তোমরা যারা অ্যাডমিশন নেওয়ার আগে অবশ্যই নোটস এর কোয়ালিটি দেখে নেবে, কি ধরনের নোটস, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারবে যে কি ধরনের নোটস রয়েছে আমাদের এটা, ঠিক আছে? পুরো একদম মেইনস কভার হবে। তোমাদের কাছে যা যা বই আছে বাড়িতে, ওই বইতে এত ডিটেলস তুমি নোটস পাবে। ওকে, এবার দেখো, সিন্ধু সভ্যতা শুরু করার আগে আমাদের আর একটা সভ্যতা নিয়ে আলোচনা করতে হবে। দেখো, এর আমরা কিন্তু পুরো মানে চ্যাপ্টার ওয়াইজ না করলে কিন্তু সিন্ধু সভ্যতা কমপ্লিট করা পসিবল না। কিন্তু যেহেতু এটা ডেমো ক্লাস একটা, তাই একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। সিন্ধু সভ্যতার আগে দেখো, এই চ্যাপ্টারের আগে একটা চ্যাপ্টার রয়েছে, এটা হচ্ছে প্রি হিস্টোরি। সেখানের প্রি হিস্টোরিকে আমরা মূলত তিনটে ভাগ রয়েছে: প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর। নব্যপ্রস্তর যুগে সব থেকে বৃহত্তম সভ্যতা ছিল হচ্ছে মেহেরগড় সভ্যতা। ওকে, মেহেরগড় সভ্যতা। এবার মেহেরগড় সভ্যতা কেন আমরা আলোচনা করছি? আমাদের চ্যাপ্টার তো সিন্ধু সভ্যতা, সেটা আগে শুনে নাও। মেহেরগড় সভ্যতা এটা কোথায় রয়েছে বর্তমানে? বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তানে বোলান নদী বা গিরিপথের তীরে, বোলান নদীর তীরে কাচ্চি সমভূমিতে অবস্থিত হচ্ছে মেহেরগড়। পাকিস্তানের বেলুচিস্তানে বোলান নদীর তীরে কাচ্চি সমভূমিতে রয়েছে মেহেরগড়। ওকে, মেহেরগড় কে আবিষ্কার করে? জা ফ্রাসোয়া জারিজ এবং রিচার্ড মিডো। মেহেরগড় আবিষ্কার করে কত সালে? 1974 সালে মেহেরগড় আবিষ্কার করে। ওকে, মেহেরগড়ের সময়কাল কত? মেহেরগড়ের সময়কাল 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ।
সিন্ধু সভ্যতার সময়কাল কত? সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এবার এখানে মেহেরগড়টা কেন আলোচনা করছি সেটা একটু ভালো করে শুনে না। দেখো, এবার ভারতের এই মেহেরগড়, সিন্ধু সভ্যতা এগুলো আবিষ্কার হওয়ার আগে মনে করা হতো যে আর্যরাই বিদেশ থেকে ভারতবর্ষে এসে ভারতের সভ্যতা স্থাপন করেছে, ভারতবাসী নিজস্ব কোনো সভ্যতা নেই। এটা যারা বিদেশি ঐতিহাসিক তারা মনে করতো যে ভারতবাসী নিজস্ব কোনো সভ্যতা নেই, আর্যরা এদেশে এসে তারা এদেশে সভ্যতা স্থাপন করেছে। এবার এই ধারণা ভুল কবে প্রমাণিত হয়? যখন 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। ওকে, এবার যখন আবিষ্কার করা হয় তখন বলা হতো যে সিন্ধু সভ্যতায় ভারতের প্রাচীন সভ্যতাটা বলা হতো। এই ধারণা, এবার এই সময়ও কিছু ঐতিহাসিকরা বলতেন যে সিন্ধু সভ্যতা ভারতবাসী সভ্যতা না, যারা সুমের বা যারা মেসোপটেমিয়াতে যারা বসবাস করত তাদেরই একটা উপনিবেশ ছিল সিন্ধু, সিন্ধু কোনো আলাদা কোনো সভ্যতা না। এই ধারণা ভুল কবে প্রমাণিত হয়? যখন 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়, তারপরে এটা প্রমাণিত হয় যে সিন্ধু সভ্যতা আলাদা কোনো সভ্যতা না। এই যে আমরা এতদিন সিন্ধু সভ্যতা সম্বন্ধে আমরা জানতে, এটা কিন্তু আলাদা কোনো সভ্যতা নয়। যারা মেহেরগড়ের বাসিন্দা ছিল, মেহেরগড় ছিল একটা গ্রামীণ সভ্যতা ছিল, আর সিন্ধু ছিল একটা নগর কেন্দ্রিক সভ্যতা। তো সিন্ধু সভ্যতা আলাদা কোনো সভ্যতা না। মেহেরগড়ের সভ্যতাটা কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতায় রূপান্তরিত হয়। ঠিক আছে, মেহেরগড় সভ্যতায় সিন্ধু সভ্যতা রূপান্তরিত হয়। মেহেরগড় ছিল গ্রামীণ সভ্যতা ছিল। ভারতবর্ষে প্রথম মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে কোথায়? মেহেরগড়ে। মেহেরগড়ের সময়কালটা দেখো 7000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ, আর হরপ্পার সময়কালটা দেখো 3300 থেকে 1300। দেখো এর মধ্যে কিন্তু চলে আসছে, এটা আসছে তো। সুতরাং বলা হয় যে সিন্ধু সভ্যতা আলাদা কোনো সভ্যতা না। এই যে সিন্ধু সভ্যতা যে নগর কেন্দ্রিকতা বা শহর কেন্দ্রিকতা, এটা কিন্তু হঠাৎ করে পসিবল হয়নি। হঠাৎ করে মানুষের উদয় হলো পৃথিবীতে এবং তারা সুন্দর বা রাস্তাঘাট করলো, সুন্দর বাড়িঘর করলো, এটা কিন্তু কখনোই পসিবল না। বলা হয় যে মেহেরগড় যারা নিবাসী ছিল, মেহেরগড়রাই প্রথম কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করে, তারা কৃষিকাজ শুরু করে এবং তারা কিন্তু গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। মেহেরগড়টাই পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে সিন্ধু সভ্যতায় ছড়িয়ে পড়ে। ওকে, এটাই বলা হয়। তাহলে বোঝা গেল যে সিন্ধু সভ্যতা আমরা উৎপত্তি স্থলটা জানলাম যে মেহেরগড় সভ্যতাই হচ্ছে সিন্ধু সভ্যতার মেনলি উৎপত্তি স্থল। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে আমরা সিন্ধু সভ্যতা সম্বন্ধে আমরা ডিটেলস একদম ভালো করে জানবো। সিন্ধু সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার এক্স্যাক্টলি সীমানা কোথায় আছে বর্তমানে? সিন্ধু সভ্যতার সীমানা কোথায় রয়েছে? দেখো, সিন্ধু সভ্যতার একদম উত্তরতম প্রান্ত, যেমন ভারতবর্ষের, তোমরা তো জিওগ্রাফিতে পড়েছো, ভারতবর্ষের উত্তরতম বিন্দু রয়েছে ইন্দিরা কল, দক্ষিণতম হচ্ছে কন্যাকুমারী। সেরকম সিন্ধু সভ্যতার উত্তরতম স্থান হচ্ছে মান্ডা। কি আছে? মান্ডা। কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে মান্ডা। ওকে, দক্ষিণতম স্থান কি? দাইমাবাদ। দক্ষিণতম স্থান কি? দক্ষিণতম স্থান হচ্ছে দাইমাবাদ। কোথায় আছে? দক্ষিণতম স্থান কোথায় আছে? মহারাষ্ট্রে কিন্তু রয়েছে দাইমাবাদ। ওকে, আর পশ্চিমতম স্থান কোনটি? পশ্চিমতম স্থান হচ্ছে বেলুচিস্তানের সুক্তা জেন্দর। ওকে, পশ্চিমতম স্থান হচ্ছে বেলুচিস্তানের সুক্তা জেন্দর। বেলুচিস্তানের সুক্তা জেন্দর হচ্ছে পশ্চিমতম স্থান। পূর্বতম স্থান কি? পূর্বতম স্থান হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর। পূর্বতম হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর। ওকে, এবার এই যে মান্ডা, এটা কোন নদীর তীরে অবস্থিত? মান্ডা কিন্তু চেনাব নদীর তীরে অবস্থিত। চেনাব। ওকে, মান্ডা চেনাব নদীর তীরে অবস্থিত। অপরদিকে হচ্ছে দাইমাবাদ, এটা হচ্ছে মহারাষ্ট্রের প্রভারা নদীর তীরে অবস্থিত। সুক্তা জেন্দর, এটা হচ্ছে দাক্ষ নদীর তীরে অবস্থিত। দাক্ষ নদীর তীরে অবস্থিত। উত্তরপ্রদেশে আলমগীরপুর, এটা হচ্ছে হিন্দন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, হিন্দন নদীর তীরে অবস্থিত। এখন তাহলে এখানে আমরা পুরোপুরি সিন্ধু সভ্যতার আমরা বাউন্ডারি দেখলাম, যে সিন্ধু সভ্যতার বাউন্ডারি উত্তরে আছে কাশ্মীরের মান্ডাতে, দক্ষিণে আছে মহারাষ্ট্রের দাইমাবাদ,
পশ্চিমে রয়েছে সুক্তা জিন্দর, যেটা রয়েছে পাকিস্তানের বেলুচিস্তানের দাক্স নদীর তীরে আছে। পূর্বে আছে উত্তরপ্রদেশের আলমগীরপুর, যেটা কিন্তু হিন্দন, ওকে, এটা কিন্তু হিন্দন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ওকে। তাহলে হরপ্পা সভ্যতার বাউন্ডারি দেখলাম। এরপরে দেখবো যে হরপ্পা সভ্যতার উৎস দেখলাম কিভাবে আসলো। এরপরে দেখো হরপ্পা সভ্যতা আবিষ্কারের সময়কাল, কিভাবে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়। দেখো প্রত্যেকে তোমরা জানো যে 1921 সালে দয়ারাম সাহানি এবং 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করে। দেখো এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু ব্যাপারটা কিন্তু অতটা সহজ না। মানে হঠাৎ করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি গিয়ে সিন্ধু সভ্যতা আবিষ্কার করবে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ ছিল না। তার আগের কিছু ইতিহাস রয়েছে যেগুলো পরীক্ষাতে, এখন রিসেন্টলি পরীক্ষাতে এগুলোই দেয়। কারণ দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার, এটা প্রত্যেকেরই জানা, ওকে। তার আগে বহু পূর্বে 1826 সালে একজন ব্যক্তি যার নাম হচ্ছে চার্লস ম্যাসন, এই চার্লস ম্যাসন 1826 সালে কিন্তু হরপ্পা সভ্যতার ধ্বংসাবশের প্রথম ইঙ্গিত দেয়। কে? চার্লস ম্যাসন। 1826 সালে হরপ্পা সভ্যতার ধ্বংসাবশের প্রথম ইঙ্গিত দেয় চার্লস ম্যাসন, ওকে। এর পরবর্তীকালে 1856, 1875 বা বেশ কয়েক বছর, এই সালগুলো ইম্পর্টেন্ট না, বেশ কয়েক বছর একজন ব্যক্তি তিনি বারবার এই হরপ্পার অঞ্চলে যায়, কিন্তু হরপ্পার যে প্রকৃত গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেন। তার কি নাম? তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। সংখ্যায় লিখলাম এসি, আলেকজান্ডার কানিংহাম। এই ব্যক্তি হরপ্পার অঞ্চলে বারবার ভ্রমণ করে, কিন্তু হরপ্পার প্রকৃত গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেন। এমনকি হরপ্পার কিছু শিলমোহর পায়, শিলমোহর পাওয়া সত্ত্বেও হরপ্পার কোনো গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেন। এবং তোমাদের পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে যে কোন ঐতিহাসিক বা কোন আর্কিওলজিস্ট হরপ্পার অঞ্চলে বারবার ভ্রমণ করা সত্ত্বেও তিনি হরপ্পার যে প্রকৃত গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারেনি। তার নাম হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। এবার তিনি ইতিহাসে কিছু কারণে পরিচিত। কি কারণে? তিনি এএসআই প্রতিষ্ঠা করেন। এএসআই ফুল ফর্ম কি? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওকে। এএসআই কবে প্রতিষ্ঠা? 1861 সালে প্রতিষ্ঠা হয়। যখন প্রতিষ্ঠা, এই সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং ছিল এই সময় ভারতের ভাইসরয়। এএসআই প্রতিষ্ঠা করে কে? আলেকজান্ডার কানিংহাম। তাই আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বাংলায় ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে, ওকে। দেখো প্রথমে তাহলে চার্লস ম্যাসন তিনি বহু আগে বলে গেছে যে এই সিন্ধু অঞ্চলে কোনো প্রাচীন সভ্যতা রয়েছে। তারপরে বহুবার কানিংহাম যায়, কিন্তু দেখো এগুলো যাওয়ার পরও কবে আবিষ্কার হয়? বিংশ শতাব্দীতে 1921 সালে কিন্তু আবিষ্কার হয়। ঠিক আছে, বহুদিন পর হরপ্পা সভ্যতা 1921 সালে। এবার 1921 সালে এএসআই ডিরেক্টর হয়ে আসে কে? জন মার্শাল এএসআই ডিরেক্টর হয়ে আসে। তিনি ডিরেক্টর হয়ে আসার পর দয়ারাম সাহানিকে দায়িত্ব দেওয়া হয় সিন্ধু অঞ্চল খনন কার্য করার। তো সেই হিসাবে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। অপরদিকে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। বাট রাখাল দাসের ঘটনাটা একটু অন্যরকম ছিল। রাখাল দাস 1922 সালে পাকিস্তানের যে মহেঞ্জোদারো অঞ্চল, সেখানে তিনি গিয়েছিল কিছু প্রাচীন বৌদ্ধ বিহার খনন করতে। বৌদ্ধ বিহার মানে কি? বৌদ্ধরা যেখানে বসবাস করে, এটাকে বৌদ্ধ বিহার বলা হয়েছে, বা বৌদ্ধদের তীর্থস্থান। তিনি পাকিস্তানের এই অঞ্চলে কিছু বৌদ্ধ বিহার খনন করতে যান, পাকিস্তানের সিন্ধুর অঞ্চলে কিছু বৌদ্ধ বিহারে খনন করতে যান। এবার খনন করতে গিয়ে তিনি কিছু মাটির নিচে কিছু প্রাচীন মাটির বাসনপত্রের সন্ধান পায়, ওকে। কে পেল? রাখাল দাস ব্যানার্জি, প্রথম বাঙালি কিছু মাটির বাসনপত্রের সন্ধান পেল। এবার সন্ধান পাওয়ার পর তার মনে হলো হয়তো মাটির নিচে কোনো প্রাচীন সভ্যতা রয়েছে। সেই হিসাবে তিনি কিন্তু পরবর্তীকালে এএসআই তরফ থেকে শুরু হয় খনন কার্য, বহু খনন কার্য করা হয়। খনন কার্যের পরবর্তীকালে কিন্তু পাওয়া যায় ভারতের সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম সভ্যতা, এই মহেঞ্জোদারো সভ্যতার সন্ধান পাওয়া যায়। তো এইভাবে কিন্তু শুরু হলো হরপ্পা সভ্যতার ইতিহাস। তো আমরা এই অবধি আমরা আলোচনা করলাম যে হরপ্পা সভ্যতার সূত্রপাত পৃথিবীতে কিভাবে হলো, হরপ্পা সভ্যতার বাউন্ডারি আমরা আলোচনা করলাম হরপ্পা সভ্যতার কে কে আবিষ্কার করেছেন। এরপরে আমরা হরপ্পা সভ্যতার প্রত্যেকটা যে সাইট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো, কারণ সেগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। তার আগে বলে রাখি হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান কোনটা? হরপ্পা সভ্যতার বৃহত্তম
স্থান হচ্ছে রাখি গ্রহী। ওকে, রাখি গ্রহী হচ্ছে হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান। এটা কোথায় আছে? এটা কিন্তু রয়েছে হরিয়ানার। হরিয়ানার রয়েছে হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান রাখি গ্রহ। অনেকে কিন্তু মহেঞ্জোদারো করে, মহেঞ্জোদারো হবে না। ভারতে হরপ্পা সভ্যতার বৃহত্তম স্থান হচ্ছে রাখি গ্রহী, যেটা হরিয়ানায় অবস্থিত। ওকে, দ্বিতীয় বৃহত্তম কোনটা? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ঢোলাবিরা। ঢোলাবিরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ওকে, তো এখানে তো হয়ে গেল আমাদের হরপ্পা সভ্যতার আবিষ্কারের সময়কাল এবং সীমানা। এরপরে আমরা দেখবো যে হরপ্পা সভ্যতার কিছু সাল নির্ণয় করতে হবে যে কখন হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল। দেখো, হরপ্পা সভ্যতাকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা, আর একটা হচ্ছে লেট হরপ্পা। ওকে, লেট হরপ্পা। 3 ভাগে আমরা হরপ্পা সভ্যতা ভাগ করতে পারি। হরপ্পা সভ্যতার টোটাল সময়কাল কত? 3300 থেকে 1300 হচ্ছে টোটাল সময়কাল। এবারে 3 ভাগে কেন ভাগ করবো? বিসি মানে কি? বিসি মানে হচ্ছে বিফোর ক্রিস্ট, কিন্তু এখনকার কিছু বইতে দেওয়া থেকে বিসিই, আর কিছুই না। বিসি আর বিসিই একই। বিসিই এর ফুল ফর্ম হচ্ছে বিফোর কমন এরা। বিসি হচ্ছে বিফোর ক্রিস্ট, এদের একই, ঠিক আছে? এবার এই সভ্যতাকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। কেন ভাগ করলাম? তার কারণ প্রি হরপ্পার সময়কালে জাস্ট সভ্যতার সূচনা হয়। কোন উন্নত রাস্তাঘাট, উন্নত বাড়িঘর ঠিকঠাক করে ভালো করে হয়নি, জাস্ট সভ্যতার সূচনা হয়েছে, এটাকে বলবো প্রি হরপ্পা। এরপরে আসবে হচ্ছে ম্যাচিওর হরপ্পা। যখন দেখবো সভ্যতার যে পরিপূর্ণ রূপ পায়, ম্যাচিওর মানে তোমরা বুঝতেই পেরেছো, যেমন তোমরা একটা ম্যাচিওর, তোমরা একটা পরিপূর্ণ বয়স, সেরকম হরপ্পা সভ্যতার ম্যাচিওর একটা সময় ছিল, যেখানে হরপ্পা সভ্যতার পরিপূর্ণ সময়, এই ফুল ফ্লেজ স্টেট, মানে যখন উন্নত রাস্তাঘাট শুরু করে বাড়িঘর, সুইমিং পুল যা যা ছিল সবকিছু ম্যাচিওর এই পিরিয়ডটাই ছিল। আর এই পিরিয়ডে হরপ্পা সভ্যতার ধ্বংস শুরু হয়। টোটাল হরপ্পা সভ্যতাকে সালগুলোকে আমি ভাগ করি, 3300 থেকে 2600 হচ্ছে হরপ্পা সভ্যতার প্রি হরপ্পার সময়কাল, সভ্যতার যা সূচনা হয়েছে। 2600 থেকে 1900 হচ্ছে ম্যাচিওর হরপ্পা, সভ্যতার পরিপূর্ণ রূপ পায় এই সময়কালে। এরপরে 1900 থেকে 1300 হচ্ছে সভ্যতা যখন ধ্বংসের সম্মুখীন হয়, এই সময়কালে সভ্যতা ধ্বংসের সম্মুখীন হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা হরপ্পাকে ভাগ করতে পারি প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা এবং লেট হরপ্পা হিসাবে। ওকে, কিন্তু পরীক্ষায় এক্স্যাক্টলি তো এতগুলো ডেটা আসে না। পরীক্ষায় দেবে তোমাকে যে রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল। হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল। অ্যাকর্ডিং টু রেডিও কার্বন ডেটিং অনুসারে হরপ্পা সভ্যতার এক্সাক্ট সময়কাল হচ্ছে 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এবার এছাড়া জন মার্শালের মতে হরপ্পা সভ্যতার সময়কাল হচ্ছে 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। এটা জন মার্শালের মতে। ওকে, তারপরে রমিলা থাপার, অনেকেই তোমরা নাম শুনেছো, একজন বিখ্যাত ঐতিহাসিকবিদ রমিলা থাপার। মতে কিন্তু হরপ্পা সভ্যতার সময়কাল 2300 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ, কিন্তু এটা রমিলা থাপারের মতে। ওকে, এরকম অনেক ঐতিহাসিক অনেক ডেট দিয়েছে, তো সবগুলো আমাদের দরকার নেই। মেনলি রেডিও কার্বন ডেটিংটা অবশ্যই মনে রাখবে, এবং জন মার্শালের সময়টা মনে রাখবে। 3250 থেকে 2750 হচ্ছে রেডিও কার্বন, জন মার্শালের মতো। ওকে, হরপ্পা সভ্যতার সময়কাল। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু এই অবধি আমরা কিন্তু আলোচনা করে নিলাম যে হরপ্পা সভ্যতার টোটাল পর্বগুলো নিয়ে, প্রি হরপ্পা, ম্যাচিওর হরপ্পা, লেট হরপ্পা। ওকে, এরপরে দেখবো হরপ্পা সভ্যতার আমরা কেন্দ্রগুলো দেখবো। কেন্দ্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার কেন্দ্র মানে বিভিন্ন সাইটস। ওকে, আমরা 1 নাম্বার পড়বো হচ্ছে একদম হরপ্পা দিয়ে। কেন্দ্রগুলো আগে আলোচনা করছি, তার কারণ হচ্ছে কেন্দ্র থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু হরপ্পা সভ্যতার সামাজিক অর্থনৈতিক যে বিষয়গুলো, সেখান থেকে কেন্দ্র থেকে বেশি কোশ্চেন দেয়। হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা কোথায় রয়েছে? হরপ্পা বর্তমানে যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, মানে
পাকিস্তানে তো পাঞ্জাব তো দুটো, একটা হচ্ছে পশ্চিম পাঞ্জাব পাকিস্তানিদের কাছে আছে, আর নতুন পাঞ্জাব আর আমাদের পূর্ব পাঞ্জাব তো ভারতবর্ষে আছে। তো পশ্চিম পাকিস্তান মানে পশ্চিম পাঞ্জাব মানে পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, ওকে, পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি 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 জেলায় কিন্তু রয়েছে হরপ্পা। ওকে, কোন নদীর তীরে আছে হরপ্পা? কিন্তু রাভি নদীর তীরে কিন্তু হরপ্পা রয়েছে। ওকে, হরপ্পা কে আবিষ্কার করে? 1921 সালে দয়ারাম সাহানি কিন্তু আবিষ্কার করে। ওকে, তাহলে কি বললাম? হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। এই লেখাগুলো দেখে তোমার হয়তো সমস্যা হতে পারে, কিন্তু নোটসে একদম সুন্দরভাবে একদম তোমার প্রিন্ট করতে পারবে, সেরকম প্রিন্টেবল নোটস পাবে তোমরা। ওকে, এবং প্রত্যেকের আমি এটাই বলবো যে তোমাদের নোটস গুলো অবশ্যই তোমরা কিন্তু প্রিন্ট আউট করেই পড়বে, সেক্ষেত্রে প্রিন্ট আউট করে হাইলাইট করে পড়তে পারো। ওকে, মন্টগোমারি পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলায় রাভি নদীতে রয়েছে হরপ্পা। ওকে, এবার হরপ্পাতে কি কি পাওয়া যায়? দেখো, হরপ্পাতে অনেক কিছুই পাওয়া যায়, যেমন হরপ্পাতে মেনলি 891টি সিলমোহর পাওয়া গেছে। হরপ্পাতে 891টি সিলমোহর পাওয়া গেছে। ওকে, এবার দেখো হরপ্পার যে লিপিগুলো পাওয়া যায় সেই লিপিগুলো কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক আছে, তো এই কারণে হরপ্পার সম্বন্ধে জানার জন্য আমাদের প্রধান ভরসা হচ্ছে সেখানকার প্রাচীন ধ্বংসাবশেষ। হরপ্পার লিপিগুলো বোস্টোফারেন ছিল বা পিক্টোগ্রাফিক ছিল, লেখাগুলো ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো, এইভাবে কিন্তু কি লেখা আছে এটা কিন্তু আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি হরপ্পার লেখাগুলো। ওকে, তো কি বললাম, হরপ্পা 891টি সিলমোহর পাওয়া যায়। হরপ্পায় একটা পুরুষের, নগ্ন পুরুষের একটা মূর্তি পাওয়া যায়। নগ্ন পুরুষের মূর্তি পাওয়া যায়, যেটা লাল বেলে পাথর, ওকে, রেড স্যান্ডস্টোন লাল বেলে পাথর নির্মিত একটা মস্তকহীন, ঠিক আছে, মানে গলা কাটা নগ্ন পুরুষের একটা মূর্তি পাওয়া যায়। এটা কিন্তু দেখো, আমি কিন্তু মহেন্দ্র কিন্তু একটা পাওয়া যায়, এটা হচ্ছে ডান্সিং গার্ল, ব্রোঞ্জের ডান্সিং গার্ল, কিন্তু হরপ্পায় পাওয়া যায় একটা লাল বেলে পাথরের একটা নগ্ন পুরুষের মূর্তি পাওয়া যায়। ওকে, হরপ্পাতে আর কি পাওয়া যায়? হরপ্পাতে পাওয়া যায় স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায়। হিন্দু ধর্মের যে স্বস্তিকা চিহ্ন, এই স্বস্তিকা চিহ্নের কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যায়। ওকে, হয়তো আঁকাটা ঠিক হয়নি, একটু ভুলে গেছে, তো এই চিহ্নের প্রমাণ পাওয়া যায়। এছাড়া হরপ্পার অঞ্চলে যে দুর্গগুলো ছিল, দুর্গগুলোর মৃতদেহকে কিন্তু উত্তর থেকে দক্ষিণে সমাধি দেওয়া হতো, এবং মৃতদেহগুলো হচ্ছে R37 প্রকৃতি ছিল। মৃতদেহগুলো উত্তর থেকে দক্ষিণে সমাধি দেওয়া হতো, এবং এগুলো R37 নামে পরিচিত। এই সমাধিগুলো R37 নামে কিন্তু পরিচিত। ওকে, হরপ্পায় আর কি কি পাওয়া যায়? হরপ্পায় পাওয়া যায় কিন্তু শস্যাগার পাওয়া যায়, শস্যাগার পাওয়া যায়। ওকে, এছাড়া পাওয়া যায়, হরপ্পায় পাওয়া যায় হচ্ছে শস্যাগার কিন্তু 6টি সারিবদ্ধ অবস্থায় শস্যাগার পাওয়া যায়, হরপ্পায় পাওয়া যায়। ওকে, এবং এখানে বিভিন্ন ধরনের গম পাওয়া যায়, গম, তারপরে হচ্ছে বার্লি পাওয়া যায়, বার্লি পাওয়া যায়, তামার শিকল পাওয়া যায়, তামার, ওকে, শিকল পাওয়া যায় কিন্তু এগুলোতে। তো মনে রাখবে, হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। হরপ্পা পাঞ্জাবের মন্টগোমারি জেলার রাভি নদীর তীরে অবস্থিত। 891টি পাওয়া যায়, শিলমোহর পাওয়া যায়, নগ্ন পুরুষের মূর্তি পাওয়া যায়, এটা হচ্ছে লাল বেলে পাথর নির্মিত, স্বস্তিকা চিহ্নের প্রমাণ পাওয়া যায়, এবং এখানে সমাধিগুলো উত্তর থেকে দক্ষিণের সমাধি দেওয়া হতো, যেগুলোতে R37 মনে করা হয়। টোটাল শস্যাগার 6টি সারিবদ্ধ শস্যাগার পাওয়া যায়। এছাড়া গম বা বিভিন্ন বার্লি পাওয়া যায়, এছাড়া তামার শিকল পাওয়া যায়। ওকে, এগুলো কিন্তু পাওয়া গেছে, হরপ্পাতে পাওয়া গেছে। ঠিক আছে, নেক্সট আমরা 2 নম্বর দেখবো হচ্ছে মহেঞ্জোদারো সম্বন্ধে পড়বো। ওকে, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। মৃতের স্তূপ, এটা কোন ভাষায়? এটা হচ্ছে সিন্ধ্রি ভাষায়। ওকে, মনে রাখবে কিন্তু এটা সিন্ধ্রি ভাষায় মহেঞ্জোদারো কথাটা হচ্ছে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো টোটাল কটা শিলমোহর পাওয়া যায়? টোটাল 1398টি শিলমোহর পাওয়া যায়। মহেঞ্জোদারো কোথায় রয়েছে? মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানের সিন্ধুর লারকানা ডিস্ট্রিক্টে, পাকিস্তানের সিন্ধুর লারকানা ডিস্ট্রিক্টে কিন্তু রয়েছে মহেঞ্জোদারো। ওকে,
ওরা বললাম 1398 সিলমোহর পাওয়া যায়, হরপ্পা আবিষ্কার করে মহেঞ্জোদারো। কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে। এখানে কি কি পাওয়া যায়? এখানে অনেক কিছু পাওয়া যায়। প্রথম হচ্ছে বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার পাওয়া যায়, বৃহৎ শস্যাগার পাওয়া যায় হরপ্পায় বৃহৎ, সরি মহেঞ্জোদারোতে বৃহৎ শস্যাগার পাওয়া যায়, বৃহৎ স্নানাগার পাওয়া যায়। তারপরে এখানে হচ্ছে ব্রোঞ্জের ডান্সিং গাল পাওয়া যায়, ব্রোঞ্জ দ্বারা নির্মিত একটা ডান্সিং গাল। ওকে, ব্রোঞ্জ দ্বারা নির্মিত একটা ডান্সিং গাল পাওয়া যায় এখানে। এখানে পাওয়া যায় বুল সিল, ষাঁড়ের শিলমোহর পাওয়া যায়। ওকে, এখানে পাওয়া যায় বুল সিল বা ষাঁড়ের শিলমোহর পাওয়া যায় এখানে। এছাড়া হচ্ছে এখানে পাওয়া যায় ব্রোঞ্জের ডান্সিং গাল বললাম পাওয়া যায়, বুল সিল, ষাঁড়ের শিলমোহর পাওয়া যায়, পশুপতি মহাদেবের শিলমোহর পাওয়া যায়। ওকে, পশুপতি মহাদেবের শিলমোহর পাওয়া যায় এখানে। ওকে, এছাড়া মহেঞ্জোদারো 1980 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। 1980 সালে মহেঞ্জোদারোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়। ওকে, এছাড়া কিছু শিলমোহর পাওয়া যায়, কিছু সিল পাওয়া যায়। এই সিলে ভারতীয় জাহাজের চিত্র খোদাই করা আছে। ওকে, কিছু সিলমোহরে ভারতীয় জাহাজের চিত্র খোদাই করা আছে। ওকে, তো এছাড়া পাওয়া যায় গ্রেট অ্যাসেম্বলি পাওয়া যায়, গ্রেট অ্যাসেম্বলি। তাহলে এগুলো মনে রাখবে। আরেকবার বলছি কি কি পাওয়া যায়। 1398 সিলমোহর পাওয়া যায়, বৃহৎ শস্যাগার পাওয়া যায়, বৃহৎ স্নানাগার পাওয়া যায়, ব্রোঞ্জের ডান্সিং গাল পাওয়া যায়, বুল সিল, ষাঁড়ের শিলমোহর পাওয়া যায়, পশুপতি মহাদেবের শিলমোহর পাওয়া যায়। এছাড়া হচ্ছে গ্রেট অ্যাসেম্বলি পাওয়া যায়, বৃহৎ সভাগৃহ পাওয়া যায়। ওকে, তো এবং সুতরাং এই ধরনের কিন্তু একাধিক বিষয় পাওয়া যায়। এছাড়া সিলমোহরে জাহাজের ছাপযুক্ত সিলমোহর পাওয়া যায় এই মহেঞ্জোদারোতে। ওকে, নেক্সট হচ্ছে পূর্ব 3 নাম্বার লোথাল। নেক্সট 3 নাম্বার লোথাল। লোথালে কি কি পাওয়া যায়? নেক্সট হচ্ছে লোথাল। লোথাল আগে বলে কে আবিষ্কার করেছে? 1954 সালে এস আর রাও লোথাল আবিষ্কার। লোথাল কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে লোথাল। ওকে, লোথাল মেনলি কোন নদীর তীরে অবস্থিত? লোথাল হচ্ছে প্রধানত হচ্ছে ঢোলাভিরা, সরি কি বলছে, গুজরাটের ভোগাবা নদীর তীরে কিন্তু লোথাল অবস্থিত। মনে রাখবে 1954 সালে এস আর রাও আবিষ্কার করে গুজরাটের ভোগাবা নদীর তীরে কিন্তু লোথাল অবস্থিত। ওকে, লোথালে কি কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায় লোথালে। যেমন এখানে পাওয়া যায় দাবা খেলার কোর্ট, দাবা খেলার মতো। ওকে, দাবা খেলার মতো একটা কোর্টের সন্ধান পাওয়া যায়। এখানে পাওয়া যায় হচ্ছে ডকইয়ার্ড বা বলতে পারো হচ্ছে বন্দর, পৃথিবীর প্রথম কৃত্রিম সমুদ্র বন্দরের, কিন্তু প্রমাণ পাওয়া যায় হচ্ছে বন্দরের প্রমাণ পাওয়া যায় হচ্ছে এই লোথালে পাওয়া যায়। ওকে, এছাড়া হচ্ছে এখানে পাওয়া যায় একটা টেরাকোটা জাহাজ। টেরাকোটা মানে কি? খেলনা প্রকৃতি, ঠিক আছে। টেরাকোটার জাহাজ পাওয়া যায়, টেরাকোটার শিপ পাওয়া যায়, শিপ এখানে পাওয়া যায়। এখানে হরপ্পা সভ্যতার প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায়। ওকে, 1800 খ্রিস্টপূর্বাব্দের হরপ্পা সভ্যতার এখানে ধান চাষের প্রমাণ পাওয়া যায়। এছাড়া হচ্ছে এখানে টেরাকোটার ঘোড়া পাওয়া যায়, ওকে, টেরাকোটার ঘোড়া পাওয়া যায়। লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। ম্যানচেস্টার কেন বলা হয়? কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য ঘটতো, ঠিক আছে, ম্যানচেস্টার বলা হয় এটাকে।
তাহলে এগুলো মনে রাখবে। আর কি কি পাওয়া যায় এখানে হচ্ছে বিভিন্ন জ্যামিতিক 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম বিভিন্ন কিন্তু বিভিন্ন কি বলে কম্পাস পাওয়া যায়। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম বিভিন্ন কম্পাস এখানে পাওয়া যায়। এখানে কিন্তু আগুনের বেদি পাওয়া যায়, ফায়ার অল্টার মানে আগুনের বেদি কিন্তু পাওয়া যায়। এছাড়া এখানে একটা লোথালের একটা জার পাওয়া যায়, লোথালে একটা জার, ঠিক আছে, একটা কাচের প্রমাণ একটা জার পাওয়া যায়, জার। এই জারে দেখা গেছে জারে একটা চিত্র, একটা কাহিনী চিত্র আঁকা রয়েছে, একটা কাহিনীর চিত্র আঁকা রয়েছে, লোথালে একটা জার পাওয়া যায়। এবং দেখা গেছে যে এই জারে যে চিত্রটি পাওয়া যায় যা অনেকটা পঞ্চতন্ত্রের গল্পের কাহিনীর মতো, ঠিক আছে। এবার চিত্রটি একটা শিয়ালের, মেনলি একটা শিয়ালের ছবি আঁকা ছিল। এবার এই শিয়ালের ছবিতে যা বর্ণনা করা আছে সেটা অনেকটা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পের মতো। ওকে, তো এগুলো মনে রাখতে হবে। অনেক কিছু বললাম, প্রথম থেকে বলবো কি কি পাওয়া যায় লোথালে। 1954 সালে এসআর আবিষ্কার করে। লোথালকে বলা হয় হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয়। লোথাল গুজরাটের ভোগোবা নদীর তীরে অবস্থিত। তো লোথালে দাবা খেলার কোডের সন্ধান পাওয়া যায়। লোথালে বন্দরের প্রমাণ পাওয়া যায়। টেরাকোটার শিপ মানে হচ্ছে টেরাকোটার জাহাজের প্রমাণ পাওয়া যায়। টেরাকোটার ঘোড়া পাওয়া যায়। প্রথম ধান চাষের প্রমাণ কিন্তু পাওয়া যায় এই হরপ্পায়। দেখো ভারতের প্রথম না, কিন্তু ভারতের প্রথম ধান চাষের যদি বলা হয় যে ভারতের প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে নব্য প্রস্তর যুগের উত্তরপ্রদেশের কোলডিহাতে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া যায়। ওকে, কিন্তু যদি বলা হরপ্পা সভ্যতার প্রথম ধান চাষের প্রমাণ কোথায় পাওয়া যায়, সেটা হচ্ছে লোথালে পাওয়া যায়। ওকে, এছাড়া এখানে ফায়ার অল্টার আগুনের বেদি পাওয়া যায়। 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি বিভিন্ন কোণের সন্ধান পাওয়া যায়। এখানে একটা জার পাওয়া যায়, জারে একটা শিয়ালের চিত্র খোদিত আছে, যেটা অনেকটা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের গল্পের মতো। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে জোড়া কবর। ওকে, জোড়া কবর পাওয়া যায়, মানে একটা কবরে পুরুষ এবং নারীর একসাথে কবরের প্রমাণ পাওয়া যায়, কিন্তু এই এখানে পাওয়া যায়, যেটাকে জোড়া কবর বলা হয়েছে। এই জোড়া কবরে কিন্তু সন্ধান পাওয়া যায়। এখানে বললাম ফায়ার অল্টার পাওয়া যায়, আগুনের বেদি পাওয়া যায়, মানে আগুনের বেদি যেখানে যজ্ঞ করা হতো এরকম যজ্ঞ পাওয়া যায়। এখানে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি বিভিন্ন আধুনিক জ্যামিতিক কম্পাসের প্রমাণ কিন্তু এখানে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা হরপ্পা হয়ে গেল, লোথাল হয়ে গেল, মহেঞ্জোদারো হয়ে গেল। এরপরে আমরা পড়বো হচ্ছে চান হুদারো নিয়ে। ওকে, চান হুদারো। 1931 সালে চান হুদারো আবিষ্কার করা হচ্ছে ননী গোপাল মজুমদার। মনে রাখবে, দ্বিতীয় বাঙালি যিনি হরপ্পা সভ্যতার সঙ্গে যুক্ত, আবিষ্কার সঙ্গে যুক্ত, তার নাম হচ্ছে ননী গোপাল মজুমদার। ওকে, এবার চান হুদারো বর্তমানে কোথায় আছে? পাকিস্তানের সিন্ধু অঞ্চলে কিন্তু চান হুদারো রয়েছে। পাকিস্তানের সিন্ধু অঞ্চলে কিন্তু চান হুদারো রয়েছে। ওকে, এখানে কি কি পাওয়া যায়? অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যেমন প্রথমে বলবো, এটা সিন্ধু সভ্যতার একমাত্র শহর। ওকে, একমাত্র নগর যেখানে কোনো সিটাডেল নেই, মানে নো সিটাডেল, একমাত্র নগর যেখানে কোনো সিটাডেল কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, একমাত্র নগর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায় না। সিটাডেল মানে কি? সিটাডেল মানে হচ্ছে, দেখো, হরপ্পা সভ্যতাকে মানে হরপ্পা সভ্যতার বেশিরভাগ শহরকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা আপার সিটি আর একটা লোয়ার সিটি, মানে উচ্চ শহর নিম্ন শহর। আপার সিটিটা সম্পূর্ণ সিটাডেল দ্বারা ঘেরা ছিল, ঠিক আছে, এটাই বলে সিটাডেল বলা হয়েছে। আবার আপার সিটি একটা সিটাডেল দ্বারা ঘেরা ছিল। আর নিচের শহরটা মনে করো আপার সিটিতে বিভিন্ন ধনী লোক বসবাস করতো, আর লোয়ার সিটিতে সাধারণ মানুষ বসবাস করতো। ওকে, তো চান হুদারোতে কি বললাম, একমাত্র শহর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায় না। এখানে ব্রোঞ্জের বলদ, বিভিন্ন বলদ গাড়ি আছে না, ব্রোঞ্জের এক্কা গাড়ি, ব্রোঞ্জের বিভিন্ন এক্কা গাড়ি প্রমাণ পাওয়া যায়। ওকে, ব্রোঞ্জের এক্কা গাড়ি প্রমাণ পাওয়া যায় এখানে। তারপর হচ্ছে এছাড়া এখানে পাওয়া যায় কালির দোয়াত। এখানে কালির দোয়াত পাওয়া যায়। এখানে হচ্ছে পুঁথি তৈরির দোকান। ওকে, পুঁথি তৈরির দোকান পাওয়া যায়, বিভিন্ন
ঝিনুক বা খোলসের নির্মিত অলংকারের দোকান পাওয়া যায়, বিভিন্ন ঝিনুক বা খোলস নির্মিত, ওকে, ঝিনুক বা খোলস নির্মিত বিভিন্ন অলংকারের দোকান পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায়, মনে রাখবে এখানে, ঠিক আছে। এছাড়া বলবো হচ্ছে চানুদার হচ্ছে একমাত্র হরপ্পা সভ্যতার শহর সব থেকে ভালো ড্রেনেজ সিস্টেম। চানুদার হচ্ছে হরপ্পা সভ্যতার একমাত্র শহর যেখানে সব থেকে ভালো ড্রেনেজ সিস্টেম বা মানে পয় প্রণালী ব্যবস্থার সব থেকে ভালো প্রমাণ পাওয়া যায়। তাহলে এখানে যা যা বললাম একটু মনে রাখতে আরেকবার বলে দিচ্ছি। এটা 1931 সালে ননীগোপাল মজুমদার আবিষ্কার করে, ওকে। এটা পাকিস্তানের সিন্ধু অঞ্চলে রয়েছে, একমাত্র শহর চানুদারো বা একমাত্র নগর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায় না। এখানে ব্রোঞ্জের এক্কা গাড়ি পাওয়া যায়, ব্রোঞ্জের মানে বলদ গাড়ি টানে সেরকম এক্কা গাড়ি পাওয়া যায় এখানে। সিন্ধু সভ্যতার একমাত্র নগর যেখানে কোনো সিটাডেল নেই, এখানে কালির দোয়াত পাওয়া যায়, এখানে পুঁথি তৈরির দোকান পাওয়া যায়, বা এখানে ঝিনুক বা খোলস নির্মিত অলংকারের দোকান পাওয়া যায়, কিন্তু এখানে পাওয়া যায়। হরপ্পা সভ্যতার একমাত্র শহর যেখানে সব থেকে ভালো ড্রেনেজ সিস্টেম বা পয় প্রণালী ব্যবস্থা সব থেকে ভালো ছিল চানুদাতে, ওকে। এরপরে দেখবো হচ্ছে আমরা কালীবঙ্গান। কালীবঙ্গান, দেখো কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে ব্ল্যাক বেঙ্গলস বা কালো বালা বা কালো চুড়ি, কালো বালা বা কালো চুড়ি, ওকে। কালো বালা বা কালো চুড়ি হচ্ছে কালীবঙ্গান কথার অর্থ। এবার দেখো কালীবঙ্গান আবিষ্কার করা, কি আবিষ্কার করেছে, প্রত্যেকটা বইতে তোমরা যে নামগুলো পাবে, তোমরা পিকে বলছি এই পুনমলাল ধাইয়া পড়ো, যে কোনো বই পড়ো, সেখানে দেখবে যে কালীবঙ্গান আবিষ্কারের কথা লেখা আছে 1960 সালে বি কে থাপার, এ ঘোষ, অমলানন্দ ঘোষ, এদের কথা উল্লেখ আছে। 1960 সালে বি কে থাপার আবিষ্কার করে, অমলানন্দ ঘোষ আবিষ্কার, সেই হিসাবে তোমরা তো পড়ে যাবে, ঠিক আছে। এবার কিন্তু WBCS 2023 বা 22-এ প্রিলিমস এর কোশ্চেন দিয়েছে, ম্যাচিং ছিল, ম্যাচিং, ম্যাচিং বুঝতে পারছো, এমসিকিউ তে ম্যাচিং থাকে না, ম্যাচিং এ কোশ্চেন দিয়েছে কালীবঙ্গান আবিষ্কারের সঙ্গে কে যুক্ত, কিন্তু সেখানে অপশনে দেখা গেছে বি কে থাপার বা এ ঘোষ কিছু নেই, এমন একটা নাম, তার নাম হচ্ছে লুইগি পিও তোসিতোরি। কালীবঙ্গান আবিষ্কারের সঙ্গে যুক্ত যে নাম, তার নাম হচ্ছে লুইগি পিও তোসিতোরি। তোমরা সবাই কোশ্চেন খুলে দেখতে পারো, মেন্সের 22 বা 23, ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, 22 বা 23 হবে। লুইগি পিও তোসিতোরি এই ব্যক্তি 1914 সাল নাগাদ, 14 সাল নাগাদ কালীবঙ্গানের ধ্বংসাবশের ইঙ্গিত দিয়ে গেছে, কিন্তু এই বইয়ের কথা কিন্তু আমাদের কোনো বইতে উল্লেখ নেই। লুইগি পিও তোমাকে একদম এই কিন্তু গুগল করে কিন্তু জানতে হচ্ছে লুইগি পিও তোসিতোরির কথা। 1914 সালে তিনি কিন্তু লুইগি পিও তোসিতোরি কালীবঙ্গানের ধ্বংসাবশের ইঙ্গিত তিনি দিয়ে গেছেন, মানে এখানে কোনো একটা প্রাচীন সভ্যতা রয়েছে এমন তিনি ইঙ্গিত দিয়েছেন। পরবর্তীকালে 1960 সালে বি কে থাপার আবিষ্কার করে, তারপরে এখানে আবিষ্কার করে হচ্ছে অমলানন্দ ঘোষ, এরা কিন্তু আবিষ্কার করে, ওকে। এবার কালীবঙ্গানে কি কি পাওয়া যায়, কালীবঙ্গানে পাওয়া যায় 7টি আগুনের যজ্ঞ বেদি, যেটাকে অনেক ফায়ার অল্টার বলি, বা আগুনের যজ্ঞ বেদির কিন্তু প্রমাণ পাওয়া যায় কালীবঙ্গানে, ওকে। এছাড়া হচ্ছে এখানে পাওয়া যায় কাঠের লাঙল, এখানে পাওয়া যায় কাঠের লাঙলের প্রমাণ পাওয়া যায় এখানে, ওকে। এখানে খেলনা গাড়ির চাকা পাওয়া যায়, খেলনা গাড়ির চাকা আবিষ্কার হয়েছে এখানে, ওকে। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে বোন ক্যামেল, উটের হাড়ের সন্ধান পাওয়া যায় এখানে, ওকে। বোন ক্যামেল, উটের হাড়ের সন্ধান পাওয়া যায় কিন্তু এই কালীবঙ্গানে। কালীবঙ্গানে হচ্ছে ভূমিকম্পের প্রমাণ পাওয়া যায়, কালীবঙ্গানে মনে করে এখানে ভূমিকম্প আছে, এখানে কিন্তু ভূমিকম্পের প্রমাণ পাওয়া যায়। এখানে হচ্ছে ইট ভাটার প্রমাণ পাওয়া যায়, কিন্তু কালীবঙ্গানে ইট ভাটার প্রমাণ পাওয়া যায়, ওকে। তাহলে মনে রাখবে এগুলো। আর এখানে একটা শিশুর মাথার খুলি পাওয়া যায়, কি বললাম, একটা শিশুর মাথার খুলি পাওয়া যায়, সেই মাথার খুলি দেখে প্রমাণ করা যে শিশুটি
একটা রোগে ভোগা ছিল, রোগটার নাম হচ্ছে হাইড্রোসেফালাস। ওকে, হাইড্রোসেফালাস রোগে ভোগা একটা শিশুর মাথার খুলি কিন্তু পাওয়া যায়, এই কালীবঙ্গারে পাওয়া যায়। ওকে, তাহলে কালীবঙ্গার আবিষ্কারকে প্রথম ইঙ্গিত দেওয়া হচ্ছে লুইগি পিও তোসিতোরি। পরবর্তীকালে 1960 সালে বিকে থাপার এই ঘোষ আবিষ্কার করেন। কালীবঙ্গার কথার অর্থ কালো বালা, কালো চুরি। কালীবঙ্গার কি কি পাওয়া যায়? 7টি আগুনের যজ্ঞবেদী পাওয়া যায়, কাঠের লাঙল পাওয়া যায়, খেলনা গাড়ির চাকা পাওয়া যায়, বোন ক্যামেল পাওয়া যায়, এখানে ভূমিকম্পের প্রমাণ পাওয়া যায়, এখানে ইট ভাটার নিদর্শন পাওয়া যায়, হাইড্রোসেফালিস রোগে ভোগা একটা মাথার খুলি পাওয়া যায় ইত্যাদি, কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যায় কিন্তু কালীবঙ্গার। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কালীবঙ্গার। এরপর দেখবো হচ্ছে আমার ধোলাভিরা। এরপর দেখবো ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে হরপ্পা সভ্যতার দ্বিতীয় বৃহত্তম স্থান, সেকেন্ড লার্জেস্ট প্লেস কিন্তু, বা সেকেন্ড লার্জেস্ট সাইট কিন্তু এই ধোলাভিরা। ওকে, আফটার রাখি গ্রহী হরিয়ানা। ধোলাভিরা কোথায় রয়েছে? ধোলাভিরা কিন্তু রয়েছে গুজরাটে। ওকে, ধোলাভিরা রয়েছে কোথায়? ধোলাভিরা কিন্তু রয়েছে গুজরাটে। কে আবিষ্কার করে? 1967 সালে, 1967 জেপি যোশী। জেপি যোশী কিন্তু 1967 সালে জেপি যোশী আবিষ্কার করা হচ্ছে ধোলাভিরা। ওকে, ধোলাভিরা কি কি পাওয়া যায়? এটা হরপ্পা সভ্যতার একমাত্র শহর যার উপর দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তিরেখা পাস করেছে। এই কর্কট ক্রান্তিরেখা কিন্তু ভারতের মোট 8টি রাজ্য উপর দিয়ে পার করে গেছে, কিন্তু হরপ্পা সভ্যতার ধোলাভিরার উপর দিয়ে টপিক অফ ক্যান্সার বা অতিক্রম করছে। ওকে, ধোলাভিরায় হরপ্পা সভ্যতার সব থেকে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বা জল সংরক্ষণ কেন্দ্রের প্রমাণ পাওয়া যায়। হরপ্পা সভ্যতার সব থেকে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম বা জল সংরক্ষণ কেন্দ্রে কিন্তু প্রমাণ পাওয়া যায়, ধোলাভিরাতে পাওয়া যায়। এখান থেকে টপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে, মনে রাখতে হবে এটা। আর কি রয়েছে ধোলাভিরাতে? এছাড়া এখানে কিন্তু সাইন বোর্ড পাওয়া যায়, এখানে একটা সাইন বোর্ড মনে রাখতে পাওয়া যায়। হরপ্পা সভ্যতার একমাত্র স্থান, দেখ হরপ্পা সভ্যতার প্রত্যেকটা প্লেস কম বেশি 2টি ভাগে বিভক্ত। আগেই বলেছি আপার টাউন, মিডিল টাউন, মানে হরপ্পা সভ্যতার যত সাইড দেখো, লোথাল বলো, কালীবঙ্গান বলো, মহেঞ্জোদারো বলো, সব 2টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপার টাউন, একটা হচ্ছে লোয়ার টাউন। কিন্তু হরপ্পা সভ্যতার একমাত্র শহর ধোলাভিরা, যেটা কিন্তু 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপার টাউন, মিডিল টাউন, আর হচ্ছে লোয়ার টাউন। 3টি ভাগে বিভক্ত কিন্তু এটা। হরপ্পা সভ্যতার একমাত্র শহর যেখানে স্টেডিয়াম পাওয়া যায়, স্টেডিয়ামের প্রমাণ পাওয়া যায়। ওকে, মানে স্টেডিয়াম প্রমাণ পাওয়া যায়। তারপরে 2021 সালে ধোলাভিরাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়ার, ধোলাভিরাকে 1921 সালে দেওয়া হয়েছে। ওকে, এছাড়া ধোলাভিরাতে একটা স্টেপ ওয়েল পাওয়া গেছে। স্টেপ ওয়েল বাংলা হচ্ছে পাতকুয়া। কবে পাওয়া গেছে? 2014 সালে একটা স্টেপ ওয়েল পাওয়া গেছে। এই স্টেপ ওয়েলটা হচ্ছে মহেঞ্জোদারোর যে বৃহৎ স্নানাগার তার থেকে 3 গুণ বড় হচ্ছে স্টেপ ওয়েল, এখানে কিন্তু পাওয়া যায়। ওকে, তারপরে এগুলো তো মনে রাখতেই হবে, এগুলো যা যা বললাম। স্টেডিয়াম। ওকে, তাহলে কি কি বললাম? ধোলাভিরা 1967 সালে জেপি যোশী, গুজরাটে অবস্থিত, সেকেন্ড লার্জেস্ট সিটি, টপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে, সব থেকে ভালো ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে সাইনবোর্ড পাওয়া যায়। এই শহরটি মূলত 3টি ভাগে বিভক্ত, আপার টাউন, মিডিল টাউন, লোয়ার টাউন, এবং এখানে স্টেডিয়াম পাওয়া যায়। 2021 সালে কিন্তু এখানে স্টেপ ওয়েল আবিষ্কার হয়েছে। সুতরাং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই ধোলাভিরা। ওকে, তো মোটামুটি আমরা আজকের ক্লাস থেকে কি কি বিষয়গুলো পড়লাম, দেখ পুরো হরপ্পা সভ্যতার ক্লাসটা কিন্তু এরকম মানে একটা ক্লাসে কিন্তু কমপ্লিট করা পসিবল না, কারণ এখনো অনেকগুলো সাইট বাকি, রোপার বাকি, বনওয়ালি বাকি, সুরকোট্টা বাকি, আমরি বাকি, অনেকগুলো বাকি। ঠিক আছে, তো তা আমরা পুরোটা কমপ্লিট করবো না এখানে, কারণ টাইম নেই একটু আমাদের। তো আমরা আজকে দেখলাম হচ্ছে, আমরা প্রথম থেকে একবার রিভিশন দিয়ে দিই কি কি পড়লাম। প্রথম থেকে আমরা হরপ্পা সভ্যতার কিভাবে ভারতে কিভাবে সূত্রপাত হলো, মহেঞ্জোদারো সভ্যতাকে কিভাবে হরপ্পা সভ্যতায় পরিণত হলো সেটা দেখলাম। আমরা দেখলাম হরপ্পা সভ্যতার সময়কাল, বিভিন্ন সময়ে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয় 26 সালে, এবং
তার আগে কিন্তু হরপ্পা সভ্যতার আবিষ্কারের ইঙ্গিত পাওয়া গেছিল। চার্লস ম্যাসন প্রথম ইঙ্গিত দেয় 1826 সালে, তারপরে 1921 সালে আবিষ্কার হয়, এটা দেখলাম আমরা। হরপ্পা সভ্যতার বাউন্ডারি পড়লাম আমরা। হরপ্পা সভ্যতাকে বিভিন্ন ভাগে ভাগ করলাম, প্রি হিস্ট্রি, ম্যাচিউর, লেট। তারপরে আমরা বিভিন্ন সাইট গুলো আলোচনা করলাম, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, চানহুদারো, কালীবঙ্গার, ধোলাবিরা। ওকে, এছাড়া এবার একদিনে এটাকে কেন পসিবল না, কারণ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। হরপ্পা সভ্যতার বিভিন্ন সামাজিক দিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এগুলো বিভিন্ন বিষয় আছে, ঠিক আছে। তো আজকে ক্লাস থেকে আমরা ইতিহাস সিলেবাস এবং এই চ্যাপ্টার সম্বন্ধে আমরা পড়লাম। এরপরে আমরা কয়েকটা এমসিকিউ দেখবো, যেগুলো বাংলা ভাষা থাকবে, মোটামুটি খুবই সোজা, যেহেতু আজ তোমাদের প্রথম ক্লাস, ডেমো ক্লাস, কিছু সোজা সোজা এমসিকিউ থাকবে, তোমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ওকে, বলো এই অবধি কারো কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো, তারপরে আমরা কয়েকটা এমসিকিউ পড়বো। বলো, কারো কোনো কোশ্চেন আছে? বলো, কোনো কোশ্চেন? ওকে ওকে, ঠিক আছে, এবার এমসিকিউ করি আমরা। চলো, খুব সোজা এমসিকিউ। বলো, সবাই অ্যান্সার করো। বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? বলো, বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। 1 মিনিট। ওকে, কালিদাস, হেমেন্দ্র, বাণভট্ট। ওকে ওকে, অনেকেই তোমরা অ্যান্সার করলে, চলো দেখে নেবো কোনটা হবে অ্যান্সার। বৃহৎ কথা মঞ্জুরি কার লেখা? ক্ষেমেন্দ্রের লেখা। ক্ষেমেন্দ্র লেখা হচ্ছে বৃহৎ কথা মঞ্জুরি লেখা। ওকে, এবার কালিদাসের লেখা কি কি গ্রন্থ আছে? কালিদাসের লেখা গ্রন্থ হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। ওকে, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নি নৃত্যম, শকুন্তলা ইত্যাদি কিন্তু কালিদাসের গ্রন্থ আছে। বাণভট্টের কি কি গ্রন্থ হয়? বাণভট্টের গ্রন্থ হচ্ছে হর্ষচরিত বাণভট্ট, কাদম্বরী বাণভট্ট, পার্বতী পরিণয় বাণভট্ট। ওকে, কাদম্বরী, হর্ষচরিত, পার্বতী পরিণয়, এগুলো হচ্ছে বাণভট্টের গ্রন্থ। ওকে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ কোন মহাজন পদে তার দেহ ত্যাগ করে? বলো, গৌতম বুদ্ধ কোন মহাজন পদে তার দেহ ত্যাগ করে? অ্যান্সার করো সবাই। বলো কোনটা অ্যান্সার হবে। ওকে, সবাই তো এ অ্যান্সার করছো, এ কিন্তু হবে না। যারা এ বলছো তা এই অ্যান্সার হবে না, অ্যান্সার কিন্তু হবে মল্ল। ওকে, মল্ল এখানে দেহত্যাগ করেন। মেনলি হচ্ছে উত্তরপ্রদেশের কুশীনগরে তার মৃত্যু হয়। গৌতম বুদ্ধের জন্ম কবে হয়? গৌতম বুদ্ধের জন্ম হয় হচ্ছে 566, মতান্তরে 563 খ্রিস্টপূর্বাব্দে। তার জন্ম হয় নেপালের কপিলাবস্তুর তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে। আবার বলছি, নেপালের কপিলাবস্তুর তরাই অঞ্চলের লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়। তার মৃত্যু হয় কবে? তার মৃত্যু হয় হচ্ছে 486, মতান্তরে 483 খ্রিস্টপূর্বাব্দে। তার মৃত্যু হয় উত্তরপ্রদেশের কুশীনগরে, যেটা হচ্ছে মেনলি মল্লতে অবস্থিত। ওকে, উত্তরপ্রদেশের কুশীনগর, বর্তমানে উত্তরপ্রদেশের কুশীনগর, কিন্তু সেই সময় ছিল মল্লতে। নেক্সট কোশ্চেন, কোন রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা হয়েছে? বলো, কোন রচনায় চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়েছে কুলহীন? সরি, বলো। চলো দেখে নেবো কোনটা হবে। যারা বি অ্যান্সার করছো প্রত্যেকের সঠিক। চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হতো মুদ্রাক্ষসে, বলা হয়েছে মুদ্রাক্ষসে তাকে বলা হয়েছে বৃষল, তাকে বলা হয়েছে বৃষল বা কুলহীন। বৃষল মানে কুলহীন বলা হয়েছে, মানে যার কোনো কুল নেই, যার কোনো গোত্র নেই। ওকে, তাকে কিন্তু মেনলি নিচু বংশের মুদ্রাক্ষসে বলা হয় নিচু বংশ। মুদ্রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের লেখা। কার লেখা? বিশাখ দত্তের লেখা হচ্ছে
মুদ্রাকোষ। কথা শরীর সাগর কার লেখা? সোমদেব ভট্ট। কুমার সম্ভব কার লেখা? কালিদাস। দিব্যবদান একটা বৌদ্ধ গ্রন্থ যেটা অশোকের সম্বন্ধে জানা যায়। ওকে, 4 নম্বর কোশ্চেন, অশোকের কোন লিপিতে প্রজা কল্যাণমূলক কার্যাবলীর কথা উল্লেখ আছে? বলো বলো, সবাই অ্যান্সার করো। বলো কোনটা হবে। 1 মিনিট। অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু মিস্টেক আছে, কোশ্চেনটা ঠিক আছে মনে হচ্ছে। তার কারণ অশোকের প্রজা কল্যাণমূলক রাষ্ট্রের কথা মেইনলি 4 নম্বরে থাকার কথা, কিন্তু মনে হচ্ছে কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে একটু, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখছি, হয়তো কোশ্চেন একটু মিস্টেক রয়েছে অপশনটা একটু। নেক্সট কোশ্চেন একটু পরে দেখছি এটা। পতঞ্জলি মহাভাষ্যে কোন সম্প্রদায়কে নির্মল শূদ্র বলা হয়েছে? বলো, পতঞ্জলি মহাভাষ্যে কোন সম্প্রদায়কে নির্মল শূদ্র বলা হয়েছে? বলো। কোনটা হবে অ্যান্সার? বলো। চলো দেখে নেবো অ্যান্সার কিন্তু হবে হচ্ছে এই শক সম্প্রদায় কিন্তু বলা হয়েছে নির্মল শূদ্র বলা হয়েছে। ওকে, পতঞ্জলি কিন্তু একজন বিখ্যাত ব্যাকরণবিদ। সে কিন্তু নির্মল শূদ্রের কথা উল্লেখ করেছে শকদের। ওকে, নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের শেষ রাজার নাম কি? বলো, সাতবাহন বংশের শেষ রাজার কি নাম? চলো দেখে নেবো অ্যান্সার কিন্তু হবে হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী হবে রাইট অ্যান্সার। দেখো, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? শিমুক। শিমুক হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। শেষ রাজা হচ্ছে যজ্ঞশ্রী সাতকর্ণী। ওকে, নেক্সট কোশ্চেন, কনিষ্ক কোন বৌদ্ধ সঙ্গীতে আহ্বান করেছে? বলো, কনিষ্ক কোন বৌদ্ধ সঙ্গীতির আহ্বান করেছিল? দেখো, কনিষ্ক কিন্তু চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করে। কত খ্রিস্টাব্দে? 72 খ্রিস্টাব্দে করে কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের আয়োজন করে। ওকে, তো এটা কোথায় করে? কাশ্মীরের কুন্দলবনে করা হয়। ঠিক আছে, কাশ্মীরের কুন্দলবনে কিন্তু করা হয়। নেক্সট কোশ্চেন, কোন রাজা কৃষ্ণ চরিতম এই গ্রন্থটি লেখেন? কোন রাজা কৃষ্ণ চরিতম গ্রন্থটি লেখেন? বলো অ্যান্সার করো। কোন রাজা কৃষ্ণ চরিতম গ্রন্থটি লেখেন? চলো দেখো, অ্যান্সার কিন্তু হবে হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কিন্তু প্রজা কল্যাণমূলক সরি, সমুদ্রগুপ্ত হচ্ছে কৃষ্ণ চরিতম এই গ্রন্থটি লেখেন সমুদ্রগুপ্ত। ওকে, সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তাকে বলা হতো ভারতের নেপোলিয়ান বলা হতো। কে? ডক্টর ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছে।
তার সভাকবির নাম হচ্ছে হরি সেন। হরি সেনের এলাহাবাদ প্রশস্তিতে তাকে বলা হয়েছে, তাকে কিন্তু বলা হয়েছে সর্বমর্তলোকের ঈশ্বর বলা হয়েছে, তাকে বলা হয়েছে শত যুদ্ধের নায়ক বলা হয়েছে, তার উপাধি ছিল পরমাঙ্ক, একরাট, একাধিক তার উপাধি ছিল। ওকে, নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত রাজার রূপার মুদ্রার ভান্ডার সাতরা জেলায় পাওয়া গেছে? বলো। বলো কোনটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রৌপ্য মুদ্রার ভান্ডার কিন্তু সাতরা জেলায় পাওয়া গেছে। তার উপাধি ছিল সকারি। ওকে, তার রাজসভায় ছিল নবরত্ন। নেক্সট কোশ্চেন, জাম্বুবতী কল্যাণকম এই গ্রন্থটি কার লেখা? বলো। জাম্বুবতী কল্যাণকম গ্রন্থটি কার লেখা? অ্যান্সার কি হবে? কৃষ্ণদেব রায়ের রচিত রয়েছে জাম্বুবতী কল্যাণকম, এটা হচ্ছে কৃষ্ণদেব রায়ের রচিত। ওকে, যেটা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা এই গ্রন্থটি। তার আরেকটা গ্রন্থ আছে, তার আরেকটা গ্রন্থের নাম হচ্ছে আমুক্ত মাল্যদা, যেটা কিন্তু তেলেগু ভাষায় রচিত। আমুক্ত মাল্যদা, ওকে, তেলেগু ভাষায় কিন্তু রচিত। তো আজকের ক্লাসে কিন্তু আমাদের এই 10টাই কোশ্চেন ছিল। আর একটা কথা যেটা বললাম, এই প্রথমে যেই এটা মনে হলো যে ভুল আছে, কারণ অশোকের এক মিনিট, প্রজা কল্যাণমূলক যে ব্যাপারটা রয়েছে, অশোকের যে ষষ্ঠ লিপি আছে 6, এটা অ্যান্সার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই এই ষষ্ঠ লিপিতে বলা আছে জনকল্যাণমূলক উপদেশ দেওয়া আছে। ঠিক আছে, কি বলা আছে এখানে? বলা আছে জনকল্যাণমূলক উপদেশ। তো সেই হিসাবে আমরা বলতে পারি প্রজা কল্যাণ বা জনকল্যাণ একই বিষয়। এই হিসাবে অপশন এ হবে রাইট অ্যান্সার। ওকে, এটা ভুল না, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। এবার তাহলে আজকে ক্লাস তোমরা মোটামুটি তোমরা স্বাভাবিক ধারণা পেলে যে আমাদের কি ধরনের ক্লাস হবে। দেখো, এইভাবে কিন্তু প্রত্যেক দিনই তোমাদের কিন্তু এইভাবে যা তোমরা অ্যাডমিশন হয়ে বুঝতে পারবে, এইভাবে ক্লাস হবে এবং ক্লাসের নোটস তোমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পাবে। ঠিক আছে, তো চেষ্টা করা হবে কিন্তু তোমাদের যাতে পরীক্ষার আগে তোমরা সিলেবাস কমপ্লিট করা, তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম রিভিশন দিতে পারো, এইভাবে কিন্তু করানো হবে। আর একদম নোটস গুলো তোমরা কিন্তু একদম মেন্স এর লেভেলের নোটস পাবে, যে আলাদা কোনো মেন্স এর কোনো পড়ার দরকার নেই, এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, বলো ক্লাসটা সবার ঠিকঠাক লাগলো? বলো, আর কি প্রবলেম আছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, পাওয়া যায়, আজকে ক্লাসের পিডিএফটা পাওয়া যাবে সোনু। ওকে, 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 ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের ব্যাচে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, গুড নাইট। হ্যাঁ, ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, পিডিএফ একটু পরেই পেয়ে যাবে। ঠিক আছে, গুড নাইট, একটু পরেই তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে তোমাদের গ্রুপে। ওকে, তোমাদের ক্লাস কখন হবে, কি হবে, সব কিছু তোমাদের কিন্তু স্যার তোমাদের জানিয়ে দেবে, কখন ক্লাস হবে, কি হবে, সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবে, ক্লাসের তো রেকর্ড পাবেই, ক্লাসের রেকর্ড পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, দুটো ভাষাতেই বললাম। ঠিক আছে, তোমাদের আমরা চেষ্টা করবো তোমাদের সমস্ত রকম তোমাদের সুবিধা দেওয়া, যাতে তোমরা কিন্তু ভালোভাবে তোমরা সিলেবাস কমপ্লিট করতে পারো, ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারো। আমাদের দিক থেকে বা আমার দিক থেকে 100% দিয়ে আমি চেষ্টা করবো তোমাদের যাতে সিলেবাস শেষ করা যায়। ওকে, স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্স একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো, জাস্ট আমি 2 মিনিটের সময় নেবো, তার বেশি না। তারপরে তোমরা বেরিয়ে যাবে, আমি তারপরে গ্রুপে সিক্রেট কোডটাও শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট জাস্ট আমাকে টাইম দাও একটু। গ্রুপটা একটু ওপেন করে দিলাম, দেখো যদি একটু একটা দুটো সেন্টেন্সে তোমাদের যদি একটু ফিডব্যাক শেয়ার করতে পারো।
তার আগে আমি এখান থেকে, যাতে সময় নষ্ট না হয়, এগুলোকে সব ওপেন করে রাখলাম। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্ক্রিনটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে। নেক্সট যেটা বলার, যে আমি গ্রুপটা একটু ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করি, একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন আছে, গ্রুপটা ওপেন আছে, দেখো যদি একটা দুটো সেন্টেন্সে একটু ফিডব্যাক শেয়ার করো। আগামীকাল জিওগ্রাফি ক্লাস থাকবে। এবার আমি তোমাকে বলে রাখি, কালকে জিওগ্রাফির ক্লাসে প্রথম কথা, আমি যা যা বলছি থেকে মিলিয়ে নেবে, যে প্রথম কথা আগামীকাল জিওগ্রাফি ক্লাসে তোমাদের এটা এরকম একটা ফ্লেভার আসবে যে জিওগ্রাফি তো অনেক পড়েছি, সবাই আমরা জিওগ্রাফি পড়েছি, এমন কেউ নেই, বা অনেকের খুব প্রিয় সাবজেক্টের মধ্যে অবশ্যই জিওগ্রাফি হতে পারে, যে সায়েন্স নিয়ে পড়েছে কিন্তু জিওগ্রাফিতে ভালো লাগতো এরকম। তো আগামীকাল তোমার মনে হবে যে হ্যাঁ, আমাকে জিওগ্রাফি অনেকে পড়িয়েছে, অনেকের কাছে পড়েছি, কিন্তু এইভাবে আমাকে কেউ জিওগ্রাফি পড়ায়নি, এরকম একটা ফ্লেভার তোমার কাছে আসবে। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, মানে কিভাবে একজন টিচার একজন স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করতে পারে, সেটা আগামীকাল ক্লাসে দেখলে বুঝতে পারবে। তো আগামীকাল ঠিক রাত 8টা থেকেই ক্লাস শুরু হবে। আজকে একটু অসুবিধার জন্য 8টা 15 থেকে শুরু হয়েছিল যদিও। আগামীকাল ঠিক রাত 8টা থেকে শুরু হবে, আবার বলছি 1.5 ঘন্টায় ক্লাস থাকবে, একদম মাপা 1.5 ঘন্টা ক্লাস থাকবে। তো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করছো, যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো সেটা খুব ভালো লাগবে। আমি কোর্স ফি বা এগুলো নিয়ে বারবার বলেছি যে একদম লাস্ট যে ক্লাসটা রয়েছে ম্যাথ রিজনিং এ, আমি নিজে থাকবো ওই ক্লাসে, ওই ক্লাসে আমি এই নিয়ে ডিটেলসে সবকিছু জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? সবকিছু আমি জানিয়ে দেবো। সেই পর্যন্ত একটু অপেক্ষা করো, সেই পর্যন্ত একটু ধৈর্য রাখো। সেই ধৈর্যটুকুই রাখতে পারছো না। যাই হোক, যেটা বলার, আমি এখনই গ্রুপটাও বন্ধ করে দেবো, দেন আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। মনে রাখবে, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোট শুধুমাত্র সিক্রেট কোড ছাড়া কিন্তু যাবে না। এবার যে রেকর্ডিং এগুলো হচ্ছে, এগুলো আমি পাঠিয়ে দেবো। পিডিএফ নোটস এর জন্য আমি আলাদা করে জানিয়ে দেবো যে কিভাবে কি পাবে বা কিভাবে যাবে। কারণ এই যেগুলো হয় আর কি, মূলত যে বিভিন্ন রকম, এই যে ধরো কোড শেয়ার করছে, সেখান থেকে যারা কোড শেয়ার, মানে কোড বলছে, যারা ফিডব্যাক শেয়ার করছে তারা ডেফিনেটলি ক্লাস করেছিল, এটা ধরে নেওয়া যায়। তো যারা ক্লাস করেনি তাদেরকে ফোন বা মেসেজ করে করে বলছে যে স্যার আমাদের ইয়ে ভাই আমাকে একটু কোডটা দেবে, দিয়ে তারা ক্লাস না করে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পেয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু বেশ কিছু ব্যারিয়ার রয়েছে, সেগুলো কিন্তু থাকবে, সেই কোঅপারেশন তোমাদেরকে রাখতে হবে। আমি আবারও বলছি, এর পরবর্তীতে মানে নতুন যে ব্যাচ শুরু হবে সেখানে গিয়ে একদম ইনিশিয়ালি যে দুটো পরিবর্তন দেখতে পাবে। প্রথম হচ্ছে, তোমাদের মাইক্রোফোন আর বন্ধ করা থাকবে না। এখনো তোমাদের মাইক্রোফোন বন্ধ রয়েছে, তোমরা চাইলেই আর লাইভ ক্লাসের মধ্যে কথা বলতে পারো না, কিন্তু এর পরবর্তীতে মাইক্রোফোন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, কখনো মাইক্রোফোন খোলা থাকবে না, বন্ধ থাকবে না, সবসময় যেন ওপেন থাকবে আমাদের দিক থেকে। তোমার যা যা কোশ্চেন তুমি লাইভ ক্লাসের মধ্যে তোমার ডাউট ক্লিয়ার করতে পারবে, অবশ্যই একটা ডিসিপ্লিন মেনে। আর 2 নম্বর হচ্ছে যেটা, যে সিক্রেট কোড বলার কিছু থাকবে না। সিক্রেট কোড এই 6 দিনের যে ক্লাস শিডিউল রয়েছে এর জন্য রয়েছে সিক্রেট কোড। 6 দিনের পর সিক্রেট কোড বলার কিছু থাকবে না, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে যারা ফিডব্যাক শেয়ার করলে। নেক্সট এটা বলার, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর এগুলো আমাদের, এই তো এতক্ষণ ধরে তাই তো বলে গেলাম 6 দিনের পর কি হবে, আদৌ এগুলো ক্লাস করে না এমনি গ্রুপে বসে মেসেজ করে দিচ্ছে 6 দিনের পর কি হবে। আমি তো এইমাত্র এই কথাগুলোই বললাম, যে 6 দিনের পর যে নতুন ব্যাচ শুরু হবে, সেখানেও যে একটা নির্দিষ্ট রুটিন থাকবে, সাপ্তাহিক রুটিন থাকবে। হিস্ট্রি ক্লাস 2 দিন করে থাকবে উইকলি, যেহেতু হিস্ট্রি সিলেবাস বড়, হিস্ট্রির নাম্বারও বেশি, ক্লাসের চাপ থাকবে। আবার বলছি, আমি কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না, কম ক্লাসে সিলেবাস শেষ করতে পারি না। তো নাম্বার অফ ক্লাস বাড়বে, উইকলি নাম্বার অফ ক্লাস বাড়বে, প্রায় 12 থেকে 13টা ক্লাস হয়ে যাবে উইকলি। এগুলো আমি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলস, একদম যে লাস্ট ক্লাস রয়েছে ম্যাথ এবং রিজনিং এর ক্লাস যেটা রয়েছে, সেই ক্লাসে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই পর্যন্ত দয়া করে একটু ধৈর্য রাখো।
অর্থাৎ 8 জানুয়ারি যে আমাদের ক্লাসটা রয়েছে ম্যাথ এবং রিজনিং, সেই ক্লাস আমি এইগুলো নিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই পর্যন্ত একটু ধৈর্য রাখো। নেক্সট যেটা বলার যে আমি তো বললাম যে এই সিক্রেট কোড বলে কিছু থাকবে না, মাইক্রোফোন সবসময় যেন খোলা থাকবে, তোমার ইচ্ছা মতো তুমি তোমার যা যা ডাউট লাইভ ক্লাসের মধ্যে ক্লিয়ার করতে পারবে। যাই হোক, যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আর এই যে কোড শেয়ার করছো, এরকম নয় যে কালকে তোমার কাছে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস চলে যাবে। এগুলো কিন্তু সব স্টোর করা থাকছে, সময়ের সাথে সাথে সবকিছু চলে যাবে। যে দেখবে, যখনই দেখবে যে তোমার নাম্বার থেকে একাধিক কোড আসছে, অর্থাৎ তুমি একাধিক দিন ক্লাস করছো, তবেই কিন্তু তোমার কাছে আস্তে আস্তে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো আর কি একটু সেই পর্যন্ত অপেক্ষা করবে। এগুলো নিয়ে আলাদা করে মেসেজ করার দরকার নেই। আমি আবারও বলছি যে এটা তোমাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোট সবার কাছে যাবে, যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট। সবার কাছে বলতে যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, যারা রেগুলার ক্লাস করবে, রেগুলারিটি মেনটেন করবে, তাদের সবার কাছে যাবে। আমি নিজে পরীক্ষা বসতে যাব না, স্যার পরীক্ষা বসতে যাবেন না। সুতরাং এই নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস পেলাম না। নেক্সট যেটা বলা, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড এটা কিন্তু প্রতিবার পাল্টাবে, অর্থাৎ গতকাল যা ছিল আজ নেই, আজ যেটা রয়েছে আগামীকাল সেটা থাকবে না, এরকম আর কি। এই সিক্রেট কোড কিন্তু প্রতিদিন প্রতিবার পাল্টাবে। আমি কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা, যেটা এই বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি, এই যে WBCS মাই ড্রিম, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর এই নাম্বারটা যেটা গতকাল সবাই সিক্রেট কোড পাঠিয়েছিল, সেই নাম্বারটা 6291515880, এই নাম্বারটা গতকাল পাঠিয়েছিল। তো এই নাম্বারটা শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট তুলে বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না। শুধুমাত্র এটুকু টাইপ করো, WBCS মাই ড্রিম, শুধু এইটুকু টাইপ করে পাঠাও। দেন তোমার কাছে যথাসময় পৌঁছে যাবে। আবারও বলছি, এটা এমন নয় যে আগামীকাল সবকিছু পৌঁছে যাচ্ছে, আগামীকাল কিন্তু পৌঁছাবে না। কারণ এই যে বললাম যে আদৌ এখান থেকে কারা সঠিক কারা সঠিক নয়, একটু তার জন্য আমাকে সময় দিতে হবে। কিন্তু যারা অ্যাকচুয়াল জেনুইন, তাদের কাছে যাবেই, তাদের কাছে সবকিছু পৌঁছাবে। সেই পর্যন্ত একটু ধৈর্য রাখতে হবে, সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এটুকু টাইপ করে পাঠাও, WBCS মাই ড্রিম। আর নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, এটা হচ্ছে সিক্রেট কোড। আশা করি সবাই সবকিছু পেয়ে গেছো, কারোর কোথাও কোনো কিছুতে অসুবিধা নেই, সবাই সবকিছু পেয়ে গেছো। WBCS মাই ড্রিম, এটা হচ্ছে সিক্রেট কোড। নাম্বারটা হচ্ছে 6291515880, 6291515880, এটা হচ্ছে তোমার এই নাম্বারটা। নেক্সট যেটা বলার যে মানে দুদিন ক্লাস হলো, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা তারা রিলেট করতে পারবে যারা করবে, মানে কি বলে, যারা গতকাল ক্লাস করেছিলে তারা একমাত্র রিলেট করতে পারবে যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। তারাই রিলেট করতে পারবে যারা গতকাল ক্লাস করেছিলে। তোমার ইয়ে আর যেটা বলার যে আহ, এগুলোকে আমি বলেছিলাম যে কিছু জায়গা এখনো বাদ রয়েছে, সেগুলোকে আমাকে শেয়ার করতে দেবে। কিন্তু যা অবস্থা তাতে করে মানে আমি প্রথমে একদম দেখেছিলাম যে প্রায় 100 জনের উপরে জয়েন করেছিল, সেটা নামতে নামতে প্রায় 60 জন মতো নেমে গেছে, 60 জনেরও কম হয়ে গেছিল, এখন সেখানে 45 জন। এবার গ্রুপের কমেন্ট গুলো দেখবো যে পেইড ব্যাচে লাস্ট 15 মিনিট মাইক ওপেন করবে, মানে এদেরকে সিম্পলি বের করে দেবো, আর কিচ্ছু না। কেউ যদি ভেবে থাকে যে আমি একটা বিরাট সম্পদ এই লোকটার কাছে, যে আমি বোধহয় ভর্তি হলে লোকটার একটা বিরাট উপকার হয়ে যাবে, আমি তাদেরকে সিম্পলি শুধুমাত্র বের করবো না একদম, তার থেকেও যেটা আরো বেশি করা যায় ঠিক সেটাই করবো। মানে এটাকে আর কিভাবে বলা যায়, কিভাবে করা যায় আমি জানি না। আর তোমাদের সাথে দেখবে আমি একটা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি। আমি বলবো ওই গ্রুপটাতে থাকো,
মানে আমি জানি না কারা কারা জয়েন করেছো বা কিছু এরকম কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেছো, ওখান থেকে দেখো প্রচুর ইনফরমেশন পাবে। যারা জয়েন করেছো একমাত্র তারাই এইটাকে রিলেট করতে পারবে। কেউ আছো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে গেছো, এরকম কেউ আছো? একবার দেখো ওখানটায় যত রকমের যা কিছু ইনফরমেশন সব একবারে একসঙ্গে সবকিছু পেয়ে যাবে। যত কিছু যা ইনফরমেশন, যে কোনো রকম নোটিফিকেশন, যে কোনো রকম নোটিফিকেশন, তারপরে তোমার লাইভ ক্লাসের লিঙ্ক সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। মানে যত রকমের যা কিছু নোটিফিকেশন বেরোবে সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। প্লাস দ্বিতীয় যেটা, যে টেলিগ্রাম চ্যানেলে রেগুলার কোশ্চেন পাবে, দেখবে কোনো না কোনো সাবজেক্টের রেসপেক্টে কোশ্চেন হচ্ছে, কোনো না কোনো সাবজেক্টের রেসপেক্টে প্রতিদিন ওখানে কোশ্চেন আসছে, প্রতিদিন ওখানে কোশ্চেন আসছে কোনো কোনো না কোনো সাবজেক্টের রেসপেক্টে। আমি বলবো টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন করে যাও। পরবর্তীতে আমি বেশ কিছু জায়গা পাঠিয়ে দেবো যেখান থেকে তোমরা সরাসরি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে, সেই জায়গাগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে। আর যেটা বলার যে জাস্ট দুটো একটা কথা বলে রাখি, আমি আজ আর এই করছি না, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্স বলেছে, নাম্বার অফ স্টুডেন্ট বলেছে যে আদৌ তো ওইগুলো দরকার নেই, গতকাল যেগুলো ডিসকাস করেছিলাম খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ইম্পর্টেন্ট থাকলে থাকতে তোমরা, এই আর কি। আমি গতকাল জানিয়েছিলাম যে তোমরা যদি পারমিশন দাও তো ডেফিনেটলি আমি আমার বাকি কথাগুলো শেষ করবো বা বলবো। আমি বুঝতে পারলাম যে না, ওগুলো দরকার নেই খুব একটা, কারণ অ্যাকচুয়ালি সত্যি বলছি এগুলো কোনো সিলেবাসে নেই, কোথাও আসবে না, কোথাও কোনো কোশ্চেন আসবে না, তাই না? আসবে কোনোদিন ডব্লিউবিসিএস এ কোথাও কোশ্চেন আসবে? গতকাল যা বলেছিলাম পুরোটাই ফালতু। তো সেই জন্য আর কি বলছি যে অ্যাটেন্ডেন্স যখন ঠিকঠাক থাকবে দেখবে ডেফিনেটলি আমি সেগুলোকে বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। উলুবনে মুক্ত ছড়ানোর মধ্যে নেই, উলুবনে মুক্ত ছড়ানোর মধ্যে নেই। কারণ শুধু শুধু এ করে নিজের এর করার দরকার নেই, মানে এরকমটা কোনো কিছু ভাবার দরকার নেই যে আমার একটা বিরাট অসুবিধার মধ্যে চলছি, আদৌ তো সময় কাটছে না, রিলস দেখে ইন্টারনেট শেষ হচ্ছে না, তাই এখানে এসে এ করতে এসছি। দরকার নেই কোনো কিছু। আমি ভীষণ দাবি কি দরকার, যেটা বলার যে দু একটা কথা জাস্ট আমি একটু বলে যাই। যে প্রথম কথা বলবো, লাইফে তোমার অপশনস কমাও, কারণ লাইফে অপশনস যত বেশি হবে তোমার কিন্তু এই এই জায়গাটা নষ্ট হবে, মানে তোমার যে সাকসেসের জায়গা, তোমার যে কোনো রকম মোটিভেশন বা যা কিছু সব কিন্তু নষ্ট হবে। তাই প্রথম কথা বলবো লাইফে অপশনস কমাও। মানে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বইয়ের কথা বললেও তাই, যে তুমি পার্টিকুলার একটা বইকে ফলো করো, একাধিক বই ফলো করো না। যে ধরো আমি অঙ্কের কথা বলছি, অঙ্কের ধরো 5টা বই রয়েছে, তাহলে তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো একটা বইকে ফলো করো, একটা মোটামুটি ভালো, মানে খুব স্ট্যান্ডার্ড হাই ফাই বই কোনো কিছু এরকম দরকার নেই, ওরকম বলে কোনো কিছু হয় না। একটা স্ট্যান্ডার্ড বই আমি বলবো যে সেই বইটাকে ফলো করো। তুমি যদি এরকম 5টা বই ফলো করো তোমার সাকসেস রেট কমবে। একটা বইকে 10 বার পড়া আর 10টা বইকে একবার একবার করে পড়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি বলবো একটা বইকে 10 বার করে পড়ো। ইউটিউবে ধরো প্রচুর সোর্স রয়েছে, প্রচুর এ রয়েছে, তুমি ইউটিউবে 10 জন টিচারকে ফলো করো কি 5 জন টিচারকে ফলো করো, তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো ম্যাক্সিমাম একজনকে ফলো করো, খুব বেশি হলে 2জনকে করতে পারো, যে এই লোকটা ম্যাথ খুব ভালো করায়, এই লোকটা ম্যাথ রিজনিংটা খুব ভালো করে, এরকম ম্যাক্সিমাম 1 থেকে 2জন, তার বেশি একদমই না। কালকে তৃতীয় কাউকে ভালো লাগতে শুরু করে এই প্রথম 2জন থেকে একজনকে বসিয়ে দেবে, দিয়ে তবে তৃতীয় জনকে নিয়ে আসবে, তোমার জন্য ভালো হবে। নেক্সট যেটা বলবো যে এই যে যেটা বললাম যে সাকসেস এই তোমার লাইফে অপশনস কমাও, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করো, ছোট ছোট জায়গাগুলোকে টিউনিং করো। কেন বলছি, আমি যদি জিজ্ঞাসা করি আচ্ছা ক্যান্সার বলে কোনো রোগ হয়, সবাই বলবে হ্যাঁ। কি হয়তো ক্যান্সার বলে রোগ হয়, হয়তো সবাই শুনেছি হয়, ক্যান্সারে বড় বড় হসপিটাল রয়েছে, ক্যান্সার বলে রোগ হয়, হয়তো হয়। কিন্তু আমি যদি বলি না ক্যান্সার বলে কোনো রোগ হয় না, আবারও বলছি ক্যান্সার বলে কোনো রোগ হয় না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। তুমি বা একজন ক্যান্ডিডেট, একজন পেশেন্ট, যে প্রতিদিন তার বিভিন্ন ছোট ছোট জায়গাগুলোকে সে অবহেলা করছে। আমি যদি ক্যান্সার নিয়ে বলি তাহলে বলবো সে ধরো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখে ঝাপসা দেখছে, কানে ভো ভো শব্দ শুনছে, মানে কাটা ঝিঝির লেগে রয়েছে, দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, সময় মতো খায় না, রাত্রেবেলা ঘুমাতে গেলে 1.5 ঘন্টা ধরে এপাশ ওপাশ করতে হয় তবে গিয়ে ঘুম আসছে, গভীর ঘুম হচ্ছে না, খিদে লাগছে না, সকালবেলা ব্রেকফাস্ট করে না, লাঞ্চের টাইম সকাল দুপুর 3টে 4টে হয়ে যাচ্ছে, সময় মতো স্নান করে না,
এই সমস্ত কিছুর মিলিত রেজাল্ট ইজ ইকুয়াল টু ক্যান্সার। আবারও বলছি, ক্যান্সার বলে কোনো রোগ হয় না, ক্যান্সার বলে কোনো রোগ হয় না। তো একই রকম এখানেও তাই। তুমি এটা ভেবো না কোনো কিছু যে একটা বিরাট বড় কিছু একটা পরিবর্তন আসবে, একটা মিরাকেল ঘটবে, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, পড়াশোনা করছি, হঠাৎ করে ভগবান একটা অপরচুনিটি ছুড়ে পাবে না দে, তুমি অমনি অপরচুনিটি ক্যাচ ধরে ব্যাস এই তো আমার লাইফ শুরু হয়ে গেল, জার্নি স্টার্ট হয়ে গেল। এরকম হবে না কখনো, এরকম কোনো কিছু হবে না। তোমাকে প্রতি মুহূর্তে এগুলোকে কনভার্ট করতে হবে। মানে আমাদের এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমাদের এই টেনশন, এই রাত জাগা, এই অনিশ্চয়তা, আনসার্টেনিটি যেটাকে আমরা বলছি, এর মধ্যে অপরচুনিটি লুকিয়ে রয়েছে। এগুলোকে যে যত বেশি পরিমাণে কনভার্ট করতে পারছে সে তত সাকসেসফুল, সে তত বেশি সাকসেসফুল। মানে আমরা এই ধরো আমরা যদি বলি সোনা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম, যাই বলি না কেন, আমাদের প্রকৃতিতে এইগুলো কখনো এইভাবে পাওয়া যায় না। পাওয়া যায় সোনা যে এইভাবে হলো, এইভাবে রয়েছে একটা কানের একটা আংটি এই মাটিতে পড়ে রয়েছে, ওটাকে নিয়ে আঙুলে গলিয়ে নিলাম, ঠিক আছে আমার আঙুলে হচ্ছে না, বাবার আঙুলে হবে, বাবার আঙুলে ঢুকিয়ে দিলাম, এরকম হয় কখনো? সোনা এইভাবে থাকে? কি লোহা, কি প্লাটিনাম, কি অ্যালুমিনিয়াম এইভাবে থাকে না। তাকে নিষ্কাশন করতে হয়। আমরা মেটালার্জিতে পড়েছি, তাই না? ধাতুবিদ্যা যেগুলো হয় কেমিস্ট্রিতে রয়েছে, আলাদা একটা পার্ট রয়েছে, সেখানে আমরা পড়েছি বিভিন্ন রকম ওয়ে। তো এখানেও একই রকম জিনিস, তুমি অপরচুনিটি বলে কোনো কিছু পাবে না খুঁজে, কোথাও কোনো কিছু অপরচুনিটি বলে কোনো কিছু নেই। এই সব কিছু এর মধ্যে লুকিয়ে রয়েছে। কে কত বেশি কনভার্ট করতে পারছে। আমি গতকাল বলেছিলাম আমাদের সবার জন্য 24 ঘন্টা, সে শাহরুখ খান বলো, কি অনিল আম্বানি বলো, মুকেশ আম্বানি বলো, কি আমাদের প্রধানমন্ত্রী বলো, কি আমার তোমার মতো একজন নিরীহ সাধারণ লোক যাদের চাল চুলো নেই, সবার ক্ষেত্রে একই রকম, একই মাটি থেকে পুষ্টি নিচ্ছে। তাহলে আলাদা কোথায়? আবারও বলছি, চিন্তা ভাবনায়। মানে আমরা প্রত্যেকটা ছোট ছোট জায়গাগুলো যেগুলোকে অবহেলা করি, এটা ঠিক আছে, এটা দরকার নেই, জেনে রেখো ওখান থেকে তোমার হয়তো সাকসেসের কোনো বীজ মন্ত্র লুকিয়ে রয়েছে। সেটাতে এমন না যে বিরাট কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু আজ ওই জায়গাটায় টিউনিং করলে কালকে ওটা তোমাকে অন্য কিছু করতে একটা সাহায্য করবে। হয় না? আমরা যে ভাবো না একবার যে আজকে যদি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতো, কিন্তু তুমি কোনো কিছু কোনোদিন ABCD 1 2 3 4 অ আ ক খ শেখোনি, লিখতে পারতে? পারতে না। তাহলে এইগুলোই মানে আমরা ভাবো একবার এই অ ক খ ABCDর জন্য কোনোদিন ভাবিনি যে এগুলো আমাদের কি কাজে লাগবে বা কি এতে লাগবে। কিন্তু ছোটবেলায়, মানে আমি একদম ছোটবেলার কথা বলছি, তখন কিন্তু ভাবিনি। তখন এগুলোকে অসহ্য মনে হতো, বাড়ির লোককে কে আমাকে জোর করছে, আমাকে খেলতে দিচ্ছে না, তাই না? আজ সেই জায়গাগুলো বুঝতে পারছি। ঠিক একই রকম ভাবে আজকে যেটা তুমি অবহেলা করছো, এটা এতটা দরকার নেই, একদিনে কিচ্ছু হবে না। তুমি আজ সারাদিন পড়াশোনা করলে না, বন্ধুদের সাথে আড্ডা মারলে কিচ্ছু পরিবর্তন হবে না, মানে তাতে বিরাট কিছু ক্ষতি হবে না। একদিন, দুদিন, 5 দিনে কিচ্ছু অসুবিধা হবে না। তুমি বিগত 2 দিন 3 দিন ধরে ব্রেকফাস্ট করছো না, কিচ্ছু হবে না। কিন্তু এটা যদি 2 মাস 3 মাস বছরের পর বছর হতে থাকে, ওটা তোমার উপর একটা সিরিয়াস এফেক্ট আসবে। তো ঠিক এখানেও তাই, যদি এটাকেই তুমি কন্টিনিউ করো, টাইমলি ব্রেকফাস্ট করছো, লাঞ্চ ডিনার করছো, স্নান খাওয়া দাওয়া করছো, সবকিছু টাইম, এটা এমন না যে তোমার এতে আর বিরাট কিছু উপকার হচ্ছে না, তুমি যে স্বাভাবিক রয়েছো, এটা রেজাল্ট হচ্ছে ওইগুলো। আমরা এগুলোকে কখনো ভাবি না। বিশ্বাস করো, আমাদের এই ছোটখাটো যে হাসি বা এগুলো, এগুলো আমরা খুব বেশি পাত্তা দিই না, কিন্তু খুব ছোটখাটো দুঃখ, খুব ছোটখাটো টেনশনও আমাদের একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। খেয়াল করে দেখো, বড় কিছু সেটা আলাদা কথা, বড় কিছু সেটা আলাদা কথা, কিন্তু আমরা এই জন্য মানে আমাদের কখনো মনে হয় না যে ঠিক আছে, এই যে টাইমলি আমরা ব্রেকফাস্ট করছি, খাওয়া দাওয়া করছি, স্নান করছি, ঘুমাতে যাচ্ছি, এর আর কি হলো না? তোমার এই সমস্তটা এত কিছু ভালোভাবে সবকিছু সুন্দরভাবে চলছে ওইটার জন্য। তুমি ওখানে কোনো কিছু পরিবর্তন করে দেখো, দেখবে আস্তে আস্তে এই জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে। কিন্তু একদিন দুদিনে হবে না। তুমি একটা নিয়মের মধ্যে চলো, সেখান থেকে হঠাৎ করে গিয়ে তুমি হঠাৎ করে লাস্ট 2 3 মাস 4 মাস 6 মাস ব্রেকফাস্ট করছো না, রাত্রিবেলা টাইমলি ঘুমাতে যাচ্ছ না, তারপর দেখবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তোমার মধ্যে সেই চেঞ্জ আসছে। তো সেই জন্য বলছি, এই ছোট ছোট জায়গাগুলোকে খুব গুরুত্ব দাও। রিপিটেডলি বলছি, ছোট ছোট জায়গাগুলোকে গুরুত্ব দাও। তুমি একদিনে কিচ্ছু পরিবর্তন করতে পারবে না, যেটা গতকালও বলছিলাম যে আজ ফকির কালকে 1 কোটি টাকার মালিক, এরকম ভাবে কোনো কিছু ভেবো না। আজকে তুমি কিচ্ছু জানো না, কালকে পণ্ডিত, এরকমটা কখনো হবে না। রাতারাতি বলে কোনো কিছু হয় না। লাইফ একটা প্রকৃত অর্থে জার্নি, সেটাকে এরকম ভাবে মিরাকেল ভেবো না, ম্যাজিক ভেবো না। ম্যাজিক ওই সিনেমা ও ব্যাপারগুলো আমরা ওই 2 3 ঘন্টার একটা
টিকিট কেটে শো দেখতে যাই, এন্টারটেনমেন্ট করি, ওই পর্যন্ত। ওটাকে ওইখানেই বেঁধে রাখো, ওটাকে লাইফের সাথে মিশিও না। লাইফটা ম্যাজিক নয়। তাই এখানে তুমি তোমার মতো করে তোমার যা যা কিছু দেওয়ার আছে সেগুলোকে দাও। ভগবান হাত উজাড় করে বসে রয়েছে, আমাদের অনেকের সেই ক্ষমতা নেই, সে যোগ্যতা নেই সেটাকে নেওয়ার জন্য, সেটাকে চাওয়ার জন্য। ভগবান উজাড় করে রয়েছে, অপেক্ষা করছে কে আমার কাছে চাইবে। এত কিছু রয়েছে ভগবানের কাছে, দিয়ে শেষ করতে পারছে না, শুধু চাইছে যে একজন যোগ্য ব্যক্তি উঠে আসুক, আমি তাকে দেবো। আবারও বলছি, নিজেকে সেই রকম ভাবে তৈরি করো, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে জিওগ্রাফি ক্লাসে। আগামীকাল ঠিক রাত 8টা থেকে থাকবে জিওগ্রাফি ক্লাস। আবারও বলছি, মিস করবে না। তোমার কালকে ক্লাস করার পর মনে হবে, এটা আমি অ্যাজুম করে রাখলাম, ফিডব্যাক তোমাদের থেকে নেব, যে কিভাবে একজন টিচার স্টুডেন্টের মধ্যে এনার্জি চ্যানেলাইজ করতে পারে। আর 2 নম্বর বললাম, ক্লাস করার পর তোমার কাছে এরকম একটা ফ্লেভার আসবে। জিওগ্রাফি অনেক পড়েছি, অনেকে আমাকে জিওগ্রাফি পড়িয়েছে, আমি অনেক টিচারের কাছে পড়েছি, এইভাবে আমাকে কেউ জিওগ্রাফি পড়ায়নি। এরকম একটা ফিলিংস, এরকম একটা ফ্লেভার আগামীকাল আসবে। এটা আমার অ্যাজাম্পশন থাকলে আমি অ্যাজিউম করে গেলাম। আগামীকাল ক্লাস করার পর আমি তোমার থেকে ফিডব্যাক নিয়ে জেনে নেবো কি হলো না হলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।